আচ্ছা, আপনাদের কাছে মানে ভদ্র সমাজের কাছে বিয়েটা কি? একটা মেয়েকে আজীবন যৌন দাসী হিসেবে ব্যবহার করার বৈধ লাইসেন্স? জলের কথায় খানিকটা স্তব্ধ হয়ে যায় ইন্সপেক্টর উপমা। 6 বছরের ক্যারিয়ারে সে কখনো এমন অস্বাভাবিক আচরণের কোনো নারী খুন দেখেনি। আসামির কথাবার্তা, চালচলন, আচার আচরণ সবই মাত্রাতিরিক্ত অস্বাভাবিক। এতদিন ধরে জিজ্ঞাসাবাদ করছে জলকে। একটা টু শব্দও যদি মুখ থেকে বের হয় আসামির, রিমান্ডের কম মারধর করা হয়নি। অন্য কোনো আসামি থাকলে এতদিনে নিশ্চিত প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে পালাতো। আসামির একটাই কথা, যেভাবেই হোক আদালতে যেন তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে দেওয়া হয়। যেখানে অন্যান্য আসামিরা নিজেকে নির্দোষ প্রমাণ করতে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে, সেখানে জল আদালতে স্বেচ্ছায় ফাঁসি যাচ্ছে। আপনি প্রশ্ন দ্বারা কি বোঝাতে চাচ্ছেন মিসেস বর্ষণ? উপমার কথায় জল বড় বড় চোখ দিয়ে ঠোঁটে তর্জনী আঙ্গুল ভীরুভাবে ছুঁয়ে বলে, শুধু জল, কোনো মিসেস অমক তমক না। আচ্ছা জল, এখন বলুন আপনার হাজবেন্ডকে খুন করার কারণটা কি? এত কারণ জেনে কি হবে আপনাদের? আমি খুন করেছি। হ্যাঁ, আমায় ফাঁসি দিন। উপমা বিরক্তি নিয়ে জলের দিকে তাকায়। আচ্ছা জল, আপনার মধ্যে কি একটু অনুতাপ নেই? আপনি নিজের স্বামীকে খুন করেছেন, যেখানে অন্যরা নিজেকে নির্দোষ প্রমাণ করতে সর্বোচ্চ চেষ্টা করে, সেখানে আপনি ফাঁসির জন্য পাগলামি করছেন। দিন দুনিয়া দেখে মনে হলে আমার জায়গায় থাকলে আপনিও ফাঁসি চাইতেন। তাচ্ছিলের হাসি দিয়ে বলে জল। উপমা বিরক্তির শেষ সীমানায় চলে গেছে। এই মুহূর্তের মনে হচ্ছে জলকে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। সত্য না বলে যাবি কোথায়? কিন্তু চর থাপ্পড় এগুলো নেহাত দুধ ভাত মনে হবে জলের কাছে। মেয়েটা প্রচণ্ড শক্ত, যেখানে উপমার হাতের একটা চর খেলেই সব আসামিরা ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে গড়গড় করে সব বলে দেয়, সেখানে জল 7 দিনের রিমান্ডেও টু শব্দ পর্যন্ত করেনি। নিজেকে নিয়ন্ত্রণে এনে উপমা বলে, হাজব্যান্ডকে খুন করে কি আপনি চেলচেলাই জান্নাতে যাবেন? ইন্সপেক্টর উপমার কথায় বেশ মজা পায় জল। রাগের মাথায় মানুষের মুখ থেকে কত কিছুই না বের হয়। ইন্সপেক্টর উপমার ধৈর্য আছে বলতে হবে। শুধু শুধু তো অল্প সময়ের ক্যারিয়ারে এত সাফল্য পাননি। জলের হাসি দেখে উপমা নিজেকে সংযত করে মলিন কণ্ঠে বলে, সরি। জল দীর্ঘশ্বাস ফেলে, যে শ্বাসে মিশে আছে জলের দুঃখ কষ্ট। দীর্ঘশ্বাস ফেলে বলে, ম্যাম, জান্নাতে যাব নাকি যাব না সেটা আল্লাহই ভালো বলতে পারবেন। তবে আমার আর সহ্য হচ্ছিল না, দেয়ালে ফিট ঠেকে গেছিল আমার। আপনার যখন মিস্টার বর্ষণের সাথে বনিবনা হবে না, বিয়ে করলেন কেন তাকে? বলেই দিতেন আপনার প্রেমিক আছে এবং তার সাথেই আপনি থাকতে চান, না হলে ডিভোর্স দিতেন। শুধু শুধু একটা নিরীহ মানুষকে মারলেন। ডিভোর্স কত চেয়েছি হিসাব নেই। নিজের জন্মদাতা মা বাবাকেও পাশে পাইনি। একটাই কথা, তাদের মানিয়ে নে, মেনে নে। এই মানিয়ে নিতে নিতে, মেনে নিতে নিতে আমি যে প্রতিদিন মরে যাচ্ছি, সেদিকে কারো হুঁশই নেই। অট্ট হাসিতে হেসে ওঠে জল। জানালাহীন 4 দেয়ালের অন্ধকার কুঠুরিটার বাতাস কেঁপে ওঠে জলের হাসিতে। হাসতে হাসতে জল বলে, আর মানুষ, ও তো জানোয়ারের থেকেও অধম। না হলে দিনের পর দিন আমার সাথে এরকম করতে পারতো না। আমি কি শুধুই ওর বিয়ে করা কেনা বউ, যৌন দাসী? মানুষ নই আমি? যখন যা মন চায় তাই করবে আমার সাথে। কি করতো উনি আপনার সাথে? জল শান্ত হয়ে যায়। চোখের কার্নিশ বেয়ে নোনা পানি লোকাপের জীর্ণ শীর্ণ কাঠের টেবিলটাই পড়ে। ফ্ল্যাশব্যাক। সকাল হতেই মায়ের ডাকে ঘুম ভাঙে জলের। আজ ছুটির দিন, কোথায় আরামে ঘুমাবে? তার আর হলো কই? 7 সকালে মা ঘুম থেকে টেনে তুলল। পাত্রপক্ষ দেখতে আসবে, তাড়াতাড়ি ওঠো। তোমায় না বলেছি আম্মু এখন বিয়ে করব না? অনার্সে পড়িস আর বলিস বিয়ে করবি না? ছেলে সরকারি চাকরি করে।
জল মায়ের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। বাবা মার একমাত্র মেয়ে জল অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার ভীষণ আদরের, তাই মধ্যবিত্ত বাবা সাধ্যমতো মেয়ের আবদার মেটানোর চেষ্টা করেন। জলও বাবাকে ভীষণ ভালোবাসে। চাপা স্বভাবের হওয়ায় বন্ধু বান্ধব খুবই কম আছে জলের। বাবাই তার বেস্ট ফ্রেন্ড। দেখতে সুন্দর হওয়ায় অনেকের কাছ থেকে প্রেম বিয়ের প্রস্তাব পেত, কিন্তু বাবা কষ্ট পাবে ভেবে সেগুলোতে আগায়নি জল। জল দ্রুত গোসল করে বেরিয়ে আসে। নভেম্বরের শেষের দিক, হালকা হালকা ঠান্ডা পড়েছে। জল রোদ পোহানোর জন্য ছাদে যায়। জোহরের আজানের পরে সাদা মাইক্রোতে করে কিছু লোকজনকে বাসার ভিতরে ঢুকতে দেখে জল। কালো রঙের ফর্মাল ড্রেস পরা একটি ছেলেকে দেখতে পায় জল। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকায় ছেলেটাও খুব সহজেই জলকে দেখতে পায়। প্রথম দেখায় ছেলেটার জলকে ভালো লেগে যায়, আর ভালো লাগাই স্বাভাবিক। হালকা পাতলা গড়নের লম্বা চুলের শ্যামবর্ণ, মুখে মিষ্টি হাসির মেয়েকে দেখে যে কোনো পুরুষেরই হৃদস্পন্দন বেড়ে যাবে। ছেলেটা বেশ কিছুক্ষণ নিচে দাঁড়িয়ে জলকে দেখে। জল লজ্জা পেয়ে ছেলেটার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। আদরের ভাইকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বর্ষা। বর্ষা এগিয়ে আসে। কিরে দাঁড়িয়ে আছিস যে? না এমনি। এমনি নাকি স্বপ্নে দেখা রাজকন্যার খোঁজ পেয়েছ? আপু তুইও না? লাজুক কণ্ঠে বলে বর্ষণ। বর্ষা হেসে দেয়। দুই ভাই বোন হাসতে হাসতে ভেতরে যায়। বেশ ঘটা করেই পাত্রী দেখার আয়োজন করা হয়। জলের মা বিভিন্ন পদের সুস্বাদু খাবার রান্না করেন। পোলাও, গরুর মাংস ভুনা, রোস্ট, ডিমের কোরমা, মুড়িঘণ্ট ইত্যাদি ইত্যাদি। ডেজার্ট আইটেমের মধ্যে ছিল পায়েস, পুডিং, কাস্টার্ড। তিনটাই জলের বানানো। রান্না বান্নায় অপরিপক্ক হলেও ভিনদেশীয় ডেজার্ট আইটেম বেশ ভালোই বানাতে পারে জল। জল বরাবরই ঘরকুনো মেয়ে, সহজে বের হয় না নিজের ঘর থেকে। পাত্রপক্ষ দেখতে আসায় লজ্জায় আরও জল রুম থেকে বেরোতে পারছে না। এদিকে ক্ষুধায় জলের পেটে ছুঁচো ডাকছে। সকালেও খাওয়া হয়নি জলের সেভাবে। কফি খেয়েই গোসলে চলে যায় জল, আর এসে দেখে বাসা ভর্তি মেহমান। কোনো রকমের ঘরে এসে ঘাপটি মেরে বসে আছে জল। ব্যাগ ঘেটে দুটো বিস্কিটের প্যাকেট পায় জল। সেগুলো খেয়েই আপাতত মেয়ের ছুঁচোকে শান্ত করে। ঘরের পেছনের বারান্দা দিয়ে বিস্কিটের প্যাকেট ফেলাতে গিয়ে পাশের বারান্দায় কালো রঙের ফর্মাল ড্রেস পরা যুবকটাকে দেখতে পায় জল। ছেলেটা ফোনে কথা বলছিল। জলকে দেখে ছেলেটা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছেলেটার চাহনিতেই জলের অস্বস্তি লাগতে শুরু করে। কেমন যেন মানসিক রোগীদের মতো ছেলেটার চাহনি। জল একটুও দেরি না করে ঘরের ভিতরে চলে যায়। জলকে দেখে পাত্রপক্ষ জানায় যে তাদের জলকে পছন্দ হয়েছে, কিন্তু তারা পরোক্ষভাবে যৌতুক দাবি করে জলের বাবার কাছে। আচরণে মনে হলো ছেলের মা হই সংসারের হর্তাকর্তা। ছেলের বাবা চুপচাপ বসে আছে। সে কোনো কথাই বলছে না, অথচ বাবারাই বাইরে গেলে মানুষজনের সাথে কথা বলে। ছেলের মা মুচকি হেসে বলে, দেখেন ভাই সাহেব, আমাদের কোনো দাবি দাবা নাই। সংসার তো আপনার মেয়েরই হবে। টিভি, ফ্রিজ, খাট, আলমারি, সোফা। মেয়ের জামাইয়ের জন্য গাড়ি মানে আপনি মন থেকে আপনার মেয়েকে চা দেন আর কি। মন থেকে আব্বু আমার জন্য দোয়া আশীর্বাদ দিলেই যথেষ্ট আন্টি। আপনাদের মতো এত জিনিস আমার আব্বুর কাছ থেকে চাওয়ার নেই। আঙ্কেলের কলিজা যেমন তার মেয়ে ঠিক তেমনই আমিও আমার বাবার কলিজা। আব্বু আপনাদের আব্বুর কলিজা মানে আমায় দিয়ে দিতে চাইছে, সেখানে তারপরও আপনারা ভিখারির মতো এত কিছু চাইতেছেন, তাও ইনডাইরেক্টলি। জলের এহেন কথাই মহিলার রাগে ক্ষোভে ফেটে ওঠেন। ছেলের হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে ছেলেকে নিয়ে বেরিয়ে যান। যাওয়ার সময় ছেলেটা জলের দিকে অদ্ভুত এক অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। মা ছেলের পিছন পিছন বাবা মেয়েও বেরিয়ে যায়। সেদিন জলের পরিবারের সঙ্গে খুব ঝামেলা হয়। কোনো মেয়ের পরিবারই সরকারি চাকরিজীবী ছেলে হাতছাড়া করতে চায় না। থাকুক তাদের দাবি দেওয়া, সাধ্যমতো জলের বাবা সেগুলো পূরণ করার চেষ্টা করবে। সেদিন রাতে জল অভিমান করে না খেয়ে ঘুমিয়ে যায়। ক্লাসের জন্য বের হচ্ছিল জল। সদর দরজা খুলতেই মা ছেলেকে দেখে অবাক হয়ে যায় জল।
সেদিন এইভাবে রেগে মেগে বের হয়ে গেল। মহিলা আজ সকাল সকাল ছেলেকে নিয়ে মহিলা হাজির। অবাক করার মতো ব্যাপার। জল ভদ্রতার খাতিরে মহিলাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তুমি কেমন আছো? জলকে মা বলে সম্বোধন করায় জলের মনে সন্দেহের সৃষ্টি হয়। মহিলার আচার আচরণ মোটেও সুবিধা লাগছে না জলের। তোমার বাবা কোথায়? জি আব্বু বাসায় আছেন। কিছু দরকার? জরুরি দরকার। তাহলে দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। বর্ষণ আর ওর মা ভেতরে ঢোকে। জলের মাকে ডাক দেয়। জলের মা এলে জল ক্লাসের উদ্দেশ্যে বের হতে নিলে পিছন থেকে মহিলা বলেন, কোথায় যাও? ক্যাম্পাসে আন্টি, ক্লাস আছে তো। খুব ইম্পর্টেন্ট ক্লাস? জি আন্টি। আচ্ছা তাহলে যাও, সাবধানে যেও। জল কিছু না বলে বেরিয়ে যায়। জলের মা জলের বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে রান্নাঘরে যান নাস্তা বানানোর জন্য। জলের বাবা বর্ষণের মা আর বর্ষণকে বসার অনুরোধ করেন। আমি আন্তরিকভাবে দুঃখিত সেদিন আমার মেয়ের ব্যবহারের জন্য। না না, ঠিক আছে, ও তো ভুল কিছু বলেনি। জলের বাবার কথার জবাবে বলেন বর্ষণের মা। জলের মা নাস্তা নিয়ে আসেন। বর্ষণের মা জলের মাকে বসার অনুরোধ করেন। আপা বসুন, কথা আছে। জলের মা জলের বাবার পাশে বসেন। সেদিন একটু ভুল বোঝাবুঝির জন্য আমরা সাধারণ কথায় ক্ষিপ্ত হয়ে বেরিয়ে গিয়েছি। প্রথমেই তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। মহিলার আকস্মিক কথার মানে খুঁজে পায় না জলের বাবা মা। বর্ষণের মা কিঞ্চিত হাসেন। আমরা এতদিন ভেবে দেখলাম যে আপনাদের মেয়ে আমার ছেলের জন্য যোগ্য, তাই আমরা সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। জলের বাবা মা কি বলবে ভেবে পান না। অবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকান। মহিলা আবার হেসে বলেন, ভাইজান, আমাদের কোনো দাবি দাবা নাই, আপনারা আপনাদের মেয়ে দিলেই আমরা ধন্য হব। আপনি কি ভেবেচিন্তে বলছেন? জলের বাবা প্রশ্ন ছুড়ে মারে। মহিলা মুচকি হেসে বলে, এতদিন পর যখন এসেছে তাহলে বলতেই পারেন, ভেবেই বলছি। আমরা অনেক আশা নিয়ে এসেছি, আশা করছি নিরাশ করবেন না আমাদের। দেখেন, সংসারটা তো আমি আপনি কেউই করব না, করবে আপনার ছেলে আর আমার আদরের মেয়ে। এদের মত ছাড়া কিছু বলা যায় না। আমার ছেলে রাজি, বলতে গেলে ওর জোরাজুরিতেই এখানে আসা, বাকিটা আপনাদের মেয়ের হাতে। রাতের খাবার শেষে নিজের ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছিল জল। হঠাৎই জলের ঘরে জলের বাবার আগমন ঘটে। কিছু বলবে বাবা? জলের বাবা জলের বিছানায় এসে বসেন। বাম হাত দিয়ে চশমাটা খুলে বিছানায় রাখেন। আজ সকালে বর্ষণ আর বর্ষণের মা এসেছিল। তা তো জানি, আমি থাকতেই ওনারা এসেছিল। ওনারা বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিল। দরকার নেই, তুমি আমায় দিবে, তাদের কাছে আবার কারি কারি জিনিস দিবে। দুনিয়ায় তো আর ছেলের অভাব পড়েনি। তাদের কোনো দাবি দেওয়া নেই, তারা শুধু তোকে চাইছে। তোর কি মত? তোমরা যা ভালো বুঝো তাই করো, নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি তোমাদের। তোমরা যদি ভাবো ওইখানে আমি ভালো থাকবো তাহলে আমার কোনো আপত্তি নেই। খোঁজ খবর নিয়ে তো দেখেছি ছেলের ফ্যামিলি ভালো, তাহলে হ্যাঁ বলে দিলাম। জল সম্মতি সূচক মাথা নাড়াই। জলের বাবা ওর ঘর থেকে বেরিয়ে যায়। জল বাবা মায়ের একমাত্র সন্তান। বর্ষণও ওর বাবা মায়ের একমাত্র ছেলে। বেশ ঘটাগড়ি বড় পরিসরে বিয়ের আয়োজন করা হয়। কোনো কিছুর কমতি ছিল না। বিয়ের এত আয়োজনের মধ্যেও আর 5টা মেয়ের মতো জলেরও মনেও জমেছিল হাজার কল্পনা জল্পনা। যে পরিবারে যাচ্ছে সে পরিবারের মানুষজন আদৌ কেমন হবে? বাবা মাকে ছেড়ে যে নতুন দুনিয়ায় জল যাচ্ছে, সে দুনিয়ায় কি জল ভালো হবে? এইসব কারণে মূলত মেয়েরা বিয়ে জিনিসটাকে জমের মতো ভয় পায়। সব ছেলেরাই শ্বশুরবাড়িতে এসে জামাই আদর পায়। মেয়েদের ক্ষেত্রে বিষয়টা পুরাই উল্টো। বাংলাদেশের শতকরা 99% মেয়েই শ্বশুরবাড়িতে দিন রাত খেটেও শ্বশুরবাড়ির সদস্যদের মন পায় না। আদর আপ্যায়ন তো দূরেই থাক, শতে বা হাজারে একটা মেয়ে শ্বশুরবাড়িতে ভালো থাকে, কিন্তু এই একজন মেয়েই অনেক সময় এর কদর করতে জানে না। প্রেগনেন্সি জিনিসটা মেয়েদের জন্য খুবই সেন্সিটিভ একটা ব্যাপার।
সাথে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত বা ধাপ। এই সময়টার মেয়েদের একটা এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। জীবনের ঝুঁকি নিয়ে বংশের ধারাকে বজায় রাখতে নিজেদের ভিতরে আরেকটা প্রাণ ধারণ করে। এই সময়টাতে সব মেয়েরাই একটু খাতির যত্নের আশায় থাকে। এক কথায় বলতে গেলে এক্সট্রা কেয়ার সব মেয়েদেরই প্রাপ্য, কিন্তু কজনের কপালে সেই সুযোগটুকুই জোটে। বর্ষণের বাড়িতে যাওয়ার যাত্রাকালে বর্ষণের সাথে জলের খানিকটা কথা হয়। বর্ষণ বেশিরভাগ সময় কেমন চুপচাপ হয়ে থাকে। থাকতেই পারে, অনেক মানুষই আছে কথা কম বলে, তবে বাবা মাকে ছেড়ে আসার মুহূর্তটাই জল বর্ষণের সাপোর্ট আশা করেছিল। তবে বর্ষা যথেষ্ট ভালো মন মানসিকতার আছে। বিয়ে পড়ানোর পর বর্ষা জলকে যথেষ্ট কোম্পানি দেয়। জল টিস্যু পেপার দিয়ে চোখ মুছে ড্রাইভারের পাশের সিটে বসে থাকা বর্ষার দিকে তাকায়। ক্লান্ত হয়ে তন্দ্রার অতল সাগরে ডুব দিয়েছে। জলেরও বেশ ঘুম পেয়েছে, কিন্তু সে ঘুমাতে পারবে না। পার্লার থেকে সেজেছে জল। কন্টাক্ট লেন্স পরিয়ে দিয়েছে বিউটিশিয়ানেরা, যার কারণে সে চোখ বুঝতে পারবে না। বর্ষণের দিকে তাকায় জল। লোকটার চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক লাগে জলের। গোল গোল চোখ দুটো একটু বেশি ভয়ানক লাগে জলের। জল বর্ষণের থেকে চোখ সরিয়ে নেয়। অলস সময় কাটাতে ফেসবুকে ঢোকে জল। সাজেশনে আসা বিভিন্ন ভিডিও দেখতে লাগে। ফেসবুকে ভিডিও দেখা জলের কাছে নেশার মতো। বন্ধু বান্ধব কম থাকায় এই ফেসবুকের ভিডিওগুলো দেখেই জলের অলস সময় কাটে। বধূবরণে বর্ষণের মাকে জল শাশুড়ি হিসেবে বেশ বন্ধুসুলভ পায়, কিন্তু তারপরও জলের নতুন জগৎ নিয়ে ভয় যাচ্ছে না। বর্ষা জলকে নিয়ে যায় ফুল দিয়ে সাজানো বর্ষণের ঘরে। জল আর 5টা বাঙালি বধূর মতো 1 হাত লম্বা ঘোমটা টেনে বর্ষণের জন্য অপেক্ষায় প্রহর গোনে। অবশেষে জলের অপেক্ষার অবসান ঘটিয়ে বর্ষণ আসে। জলের মা বলেছিল বাসর ঘরের স্বামীর পা ছুঁয়ে সালাম করতে। জল খাট থেকে নেমে বর্ষণকে সালাম করে। বর্ষণ কোনো প্রতিক্রিয়া দেখায় না। আপাতমস্তক ভালো করে দেখে নেয় জলকে সে। জল কিছু বুঝে ওঠার আগেই জলকে ধাক্কা দেয় বর্ষণ। জল টাল সামলাতে না পেরে খাটে পড়ে যায় এবং মাথায় বেশ শক্ত আঘাত পায়। ব্যথায় আহ বলে ওঠে। কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে জলের। জল কিছু বুঝে ওঠার আগেই বর্ষণ ক্ষুধার্ত হিংস্র হায়নার মতো জলের উপর ঝাঁপিয়ে পড়ে। বিয়ের প্রথম রাতে স্বামীর এমন রূপ দেখে জলের আর বুঝতে বাকি থাকে না যে বর্ষণ মানসিক রোগী। জল পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুরুষ শক্তির কাছে সে পেরে ওঠে না। বিয়ের প্রথম রাতে স্বামীর এমন রূপ দেখে বর্ষণের সম্পর্কে জলের মনে বিপরীত প্রতিক্রিয়ার জন্ম হয়। অপরিচিত একটা মানুষ হিংস্র হায়নার মতো জোরপূর্বক ফিজিক্যাল রিলেশন করলে তার নেহাতি ধর্ষণের থেকে কোনো অংশে কম না। জলের ক্ষেত্রেও সেটাই হয়েছে, যার ফলাফলে জল বর্ষণের থেকে দূরে দূরে থাকতে লাগে। বিষয়টা আবার বর্ষা খেয়াল করে। সে জলকে আলাদা নিয়ে ডেকে ইয়ার্কির ছলে জলের এমন করার কারণ জানতে চায়। কি খবর ভাবেজি? কেমন কাটলো প্রথম রাত? জল কোনো প্রতিক্রিয়া দেখায় না, বর্ষাকে এড়িয়ে যায়। বর্ষার মনে সন্দেহের দানা বাঁধে। তাহলে কি বর্ষণ আগের মতোই মানসিক রোগী আছে? আদিবার সাথে যা হয়েছিল তা কি জলের সাথেও হয়েছে? সম্পর্কে জলের ননদ হলেও বর্ষা জলের থেকে বয়সে বড়। জল বর্ষার প্রশ্নকে এড়িয়ে চলে যাচ্ছিল ঘর থেকে। তৎক্ষণাৎ বর্ষা পেছন থেকে জলের হাত ধরে। তুমি আমি বলবে না? বোনের থেকে লুকাবে? জল কিছু বলে না। ওর দৃষ্টি সীমানা ঘোলাটে হয়ে আসছে। বর্ষা জলের দিকে তাকিয়ে দেখে জল কাঁদছে। জল, কি হয়েছে বলো আমায়। কিছু না। কিছু তো হয়েছে, না হলে জলের চোখে জল কেন? কিঞ্চিত হেসে বলে বর্ষা। জল বর্ষার মুখের দিকে তাকিয়ে হাউ মাউ করে কেঁদে দেয়। বর্ষা জলকে জড়িয়ে ধরে, আলতো করে মাথায় হাত বুলায়। হঠাৎ খেয়াল করে জলের শ্যামবর্ণ গায়ে কালশিরে দাগ। বর্ষা পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে বর্ষার ভাই বর্ষণ বদলায়নি। সে আগের মতোই ভেতরে পশুত্বটাকে পুষে রেখেছে বর্ষণ। না হলে জলকে বিয়ে করতে এত কাহিনী করত? বর্ষা পরম যত্নে জলের চোখ মুছে দেয়। রীতি অনুযায়ী নতুন বউ ঘোমটা দিয়ে থাকে। জলও তেমনই ছিল, সাথে শরীরে থাকা দাগগুলোকে আড়াল করে রেখেছিল পৃথিবীর থেকে। বর্ষা জলের ওড়না সরায়। জল খানিকটা চমকে যায়, কাঁপতে লাগেও। বর্ষা আর চোখে তাকিয়ে বলে,
ভাইয়ার কাজ? জল কিঞ্চিত মাথা নাড়ায়। আমি ওকে বুঝে নিব। সন্ধ্যায় রিসেপশনের অনুষ্ঠান, স্বাভাবিক হবার চেষ্টা করো। নিজেদের ভেতরের কথা বাইরের পৃথিবীকে জানানোর দরকার নেই। কিন্তু তুমি তো... হ্যাঁ, আমি যে এই ব্যাপারে জানতে চেয়েছি, এর পেছনে একটা কারণ আছে। আল্লাহ না করুক সেই কারণ যেন তোমার জানতে না হয়। বর্ষা চলে যাচ্ছিল, হঠাৎই জল পেছন থেকে ডাক দিয়ে বলে, আপু আমি কিন্তু এই শরীর নিয়ে পার্লারে যাব না। নিজে যা পারবো সাজবো আর তুমি হেল্প করবে। আচ্ছা। বর্ষা ঘর থেকে বেরিয়ে যায়, নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আলমারিতে সযত্নে লুকিয়ে রাখা আদিবার ডায়েরিটা বের করে। আদিবার মারা যাওয়ার 5 বছর হলো। বর্ষণের হিংস্রতার প্রথম শিকার আদিবা, অথচ ভালোবেসে বিয়ে করেছিল ওরা। আদিবাও জলের মতো শান্ত স্বভাবেরই ছিল। বর্ষণের হিংস্রতা বাইরে কাক পক্ষীও টের পায়নি। আদিবা যখন 4 মাসের অন্তঃসত্ত্বা, তখন প্রকাশ পায় বর্ষণের হিংস্রতা। ফিজিক্যাল রিলেশনে বাধা দেওয়ায় সেদিন আদিবাকে বর্ষণ খুব মারে। মারার এক পর্যায়ে আদিবার পেটে লাথি দেয় বর্ষণ। ব্যথায় চিৎকার করে ওঠে আদিবা। এই বাড়িতেই সবকিছুই হয়েছিল। বর্ষণের মা চাইলেই আদিবাকে বাঁচাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, উল্টো ছেলেকে প্রশ্রয় দেন। আদিবার হাত মুখ বেঁধে মা ছেলে স্টোর রুমে আটকে রাখে। সেখানে আদিবা মারা যায়। বর্ষণের বাবাকেও বর্ষণের মা এক প্রকার দমিয়ে রাখেন। কথায় বলে না, যে সংসারে মেয়ে মানুষ সবকিছুর হর্তাকর্তা, সেই সংসার কখনো সুখের হয় না। বর্ষা হাড়ে হাড়ে কথাটা টের পায়। ছোট থাকায় বর্ষা তখন বুঝতেও পারেনি বর্ষণ আসলে নেক্রোফিলিয়া রোগে আক্রান্ত। না হলে মৃত আদিবার সাথেও এমন করতে পারত বর্ষণ। নিজ চোখে ভাইয়ের নোংরামি দেখেছে বর্ষা। মৃত লাশের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন শুনতে যেমনটা উদ্ভট, বাস্তবে ভাবাটাও তেমন কষ্টকর এবং ভয়ঙ্কর। লাশের প্রতি যৌনাকাঙ্ক্ষা তৈরি হয়, যাদের তাদের নেক্রোফিলিক বলে হয়ে থাকে। আজকে এমনই আরেক লাশ দর্শনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ। চট্টগ্রাম মেডিকেল মর্গে কাজ করতেন 48 বছর বয়সী সেই লোক। তার অধীনে লাশগুলো প্রাথমিক অবস্থায় থাকতো। তখন অল্প বয়সী নারী লাশ পেলে বিকৃতিভাবে কাজে লিপ্ত হতো। সম্প্রতি দুটো স্বাভাবিক নারী লাশের ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেলে সেটা পরীক্ষা করতে গিয়ে একই ব্যক্তির আভাস পাওয়া যায়। তদন্তে ধরা খেয়ে বসে মর্গের এই কর্মী। বছর 2 আগে এই টপিকে আলোচনা করেছিলাম। তখন অনেকের মনে হয়েছিল এটা কি আদৌ সম্ভব, হলেও আমাদের দেশে নেই বোধহয়। কিন্তু কয়েক মাস পরেই ধরা খায় সোহরাওয়ার্দী মেডিকেল মর্গের এক নেক্রোফিলিক কর্মী। জবানবন্দিতে স্বীকার করেছিল সে 3 বছরে 100+ নারী লাশ ধর্ষণ করেছিল। আজকে আবার ধরা খেল চট্টগ্রাম মেডিকেল মর্গের কর্মী। নেক্রোফিলিকরা শিকারীর খোঁজে মর্গে ভিড় জমায়, নাকি মর্গের নারী দেহ সহজলভ্য, তাই ধীরে ধীরে নেক্রোফিলিক হয়ে ওঠে। বিষয়টা সাইকোলজিক্যাল, কিন্তু এটা একদম পরিষ্কার। নেক্রোফিলিয়ায় আক্রান্ত ঠান্ডা মাথার ক্রিমিনালরা এখন আর কোনো বিচ্ছিন্ন থ্রিলার কাহিনীর ভিতরে সীমাবদ্ধ নেই। চারপাশে অসংখ্য ঘটছে। ধরা খাওয়ার আগ পর্যন্ত যা সব অজানা থেকে যায়। লাশ বলেই কি এসব নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই? কিছু অমানবিক নিয়ম নিয়ে কাউকে কোনো প্রশ্ন করতে দেখি না। কোনো মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মীদের মাথা ব্যথা দেখি না। নারী লাশের ডোম কেন ছেলে হতে হবে? লাশ বলেই কি তার আর কোনো পর্দা নেই? হাসপাতালে মহিলা ওয়ার্ড থাকে, মহিলা ডাক্তার থাকে, মহিলা নার্স দিয়ে করিডোর ভরপুর থাকে। মহিলা ডোম কেন রাখা হয় না? উপযুক্ত বেতন দিলে অবশ্যই পাওয়া সম্ভব। ডোম না পেলেও নারী লাশ কেন মহিলা কর্মীদের হেফাজতে রাখা হয় না? মরে গেল বলেই পরিচয় শুধু লাশ? কর্তৃপক্ষের কাছে লাশ হতে পারে, অনেকের কাছে তখনও রক্তে মাংসে উপভোগ্য নারী। প্রশ্নহীন, ঝামেলাহীন, বিনামূল্যে পাওয়া বিকৃত খায়েশ মেটানোর বস্তু। মৃত্যুর পর এভাবে নিরাপত্তাহীন নারী দেহ রাখা বর্বর, জঘন্যতম অন্যায়। নিজের ভাইয়ের সম্পর্কে এসব জানার পর চরম ঘৃণা আর বিদেশ বর্ষার মনে জন্ম নেয়। মাকে বর্ষা কত বোঝায় বর্ষণকে সাইক্রিফটিস দেখাইতে, কিন্তু কে শোনে কার কথা? তার একটাই কথা, ছেলে মানুষ। অথচ আজ ছেলে মানুষ বলে ভুল শুধরে না দিলে কাল ছেলে মানুষ হবে না। এই কথা কয়জন ভাবে? হ্যাঁ,
ভাবে না দেখেই সমাজে আজ এত অধ্যপতন। জলকে নিয়ে বর্ষার ভীষণ ভয়। বর্ষার মনে হয় জলকে বর্ষণের অতীত সম্পর্কে জানানো দরকার, কিন্তু জল কি মেনে নিবে? কিন্তু জানারও সে খুব দরকার, খুব প্রয়োজন। একটা মানুষের অতীতের উপর নির্ভর করে ভবিষ্যৎ। কড়া নাড়ার আওয়াজে বর্ষার ধ্যান ভাঙে। মা ডাকছে। বর্ষা গিয়ে দরজা খোলে। কিরে, দরজা আটকিয়ে বসে আছিস কেন? মাথা ধরেছিল, বাসাভর্তি মেহমান তো, তাই দরজা লাগিয়ে শুয়েছিলাম। পার্লারে যাবি না জলকে নিয়ে? হুম, ও যাবে না বললো পার্লারে, আমি ওকে সাজিয়ে দিব না। ভালো করে সাজিয়ে দিস, আমি গেলাম। বর্ষণের মা বেরিয়ে যায়। বর্ষা দীর্ঘশ্বাস ফেলে। মায়েরা নাকি মমতাময়ী হয়, অথচ বর্ষার চোখে বর্ষার মা পিচাসিনী, মা নামের কলঙ্ক। বর্তমানে ফ্যামিলি এমন একটা জিনিস যেখানে সবাই আমাদের ভালো চায়, কিন্তু তারা কেউ আমাদের বোঝে না, জানার চেষ্টা করে না কোথায় আছে আমাদের ভালো থাকা। জলের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। টাকাই কি সব? টাকাই কি এনে দিতে পারে সুখ, শান্তি, ভালো থাকা? প্রতিদিন রাতে বর্ষণের নির্যাতন আর জলের সহ্য হচ্ছে না। রাতের বেলা বেডরুমটা জলের কাছে এক টুকরো নরক ছাড়া কিছুই নয়। সকাল সকাল দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনে দরজা খুলে নিচের মেয়েকে দেখতে পায় জলের মা। মেয়ের চোখে মুখে তীব্র আতঙ্ক আর ভয়। তুই হঠাৎ করে বর্ষণ কই? জল কোনো কথা বলে না, নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মেয়ের এমন অস্বাভাবিক আচরণে চিন্তিত হয়ে পড়েন জলের মা। হঠাৎ করে কি এমন হলো জলের? কেনই বা এমন অস্বাভাবিক আচরণ করছে? মেয়ের ঘরের দরজায় কড়া নাড়তে থাকেন জলের মা। জলের বাবা ডায়াবেটিসের রোগী, সকালে হাঁটতে গেছেন। শ্বশুর বাড়ি থেকে এসে এইভাবে ঘরে ঢুকে মেয়ের দরজা লাগিয়ে দেওয়াটাকে স্বাভাবিকভাবে নিতে পারেন না জলের মা। দরজায় কড়া নাড়তে থাকেন, কিন্তু জল দরজা খোলে না। অনেকক্ষণ কড়া নাড়ার পর দরজা খোলে জল। কান্না করায় চোখ মুখ ফুলে গেছে। বর্ষণের কাছে কিছু হয়েছে তোর? জল নাক টেনে বলে, ভেতরে এসো। জলের মা ঘরের ভেতরে ঢুকে জল ঘরের জানলা সব লাগিয়ে দেয়। কাপড় দিয়ে আড়াল করে রাখা শরীরে নির্যাতনের কালো দাগগুলো উন্মুক্ত করে মায়ের সামনে। শ্যামবর্ণ গায়ে অসংখ্য দাগ, পেটের বাঁ পাশটায় অসংখ্য সিগারেটের পোড়া দাগ, ডান পাশটায় বিরাট আঁচড়ের দাগে রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। এরপরও আমায় জিজ্ঞেস করবে আমি কেন কাঁদছি? জলের মা উঠে জলকে কষিয়ে চর মারেন। চর খেয়ে জল মায়ের দিকে অশ্রুসিক্ত চোখে তাকায়। লজ্জা করে না মাকে এসব দেখাতে? এই শিক্ষা দিয়েছি তোকে, নির্লজ্জ কোথাকার। মায়ের কাছে নিজের উপর চলা নির্যাতনের কথা জানানো লজ্জার কথা, তা জলের জানা ছিল না। তুমি কি চাও আম্মু তোমার মেয়ে কি মরে যাক? অশ্রুসিক্ত নয়নে মায়ের দিকে প্রশ্ন ছুড়ে মারে জল। জলের মা কড়া গলায় বলে, নিজেদের মধ্যকার ঘটনা যে মেয়ে সমাজকে বলিয়ে বেড়ায় তার মরে যাওয়াই শ্রেয়। জল তাচ্ছিল্যের হাসি দেয়। ট্রাস্ট মি আম্মু, আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে আমার লাশই আসতো, আমি আসতাম না। জলের মা তীব্র ঘৃণা নিয়ে মেয়ের থেকে মুখ ফিরিয়ে নেন। জলের মা বেরিয়ে যায়। যাওয়ার আগে মেয়েকে কড়া করে বলে দেন যেন এগুলো কাক পক্ষীতেও টের না পায়। মেয়ে হয়ে জন্মেছ, মানিয়ে নিতে শেখো। জলের মায়ের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা ড্রেসিং টেবিলটার সামনে যায় জল। কাপড়টা সরিয়ে দেখে আয়নাটা ঝাপসা, বেশ মোটা স্তরের ধুলো পড়েছে। হাত দিয়ে আয়নাটা পরিষ্কার করে কামিজ তুলে পেটে সিগারেটের ছ্যাঁকাগুলোকে আয়নায় দেখতে লাগে। দগদগে ঘা হয়ে রয়েছে। একটা মানুষ এতটা হিংস্র হয় কিভাবে? স্ত্রী কি শুধুই ভোগের বস্তু? সে মানুষ নয়। পুরুষ জাতটা কি অদ্ভুত! এই জাতের কাছেই নারী সবচেয়ে বেশি সুরক্ষিত, আবার এই জাতের কাছেই নারী সবচেয়ে বেশি নির্যাতিত। বিয়ের আগে এই যাত্রার প্রতি জলের মনে অনেক শ্রদ্ধা ছিল, অথচ আজ এই যাত্রার প্রতি জলের তীব্র ঘৃণা। বিয়ের আগে জলের বাবা জলকে আগলে রেখে এখন যে এক জানোয়ারের হাতে তুলে দিয়েছে, তা কি আদৌ জলের বাবা জানতে পারবে? 4টা মাসে জলের পুরো জীবনটাই বদলে গেছে। দিনে বর্ষণ আর 5টা স্বাভাবিক মানুষের মতোই থাকে। বর্ষাকে বলার পর প্রতিদিন অফিস থেকে ফেরার পথে বর্ষণ জলের জন্য চকলেট আনত, কিন্তু রাতেই কেমন বর্ষণ বদলে যেত। যৌন ক্ষুধা বর্ষণের মাঝে লুকিয়ে থাকা পুরুষত্বকে জাগিয়ে তুলত। এমনকি বিশেষ দিনগুলোতেও জল রক্ষা পেত না। তলপেটে তীব্র ব্যথা, ব্যাক পেইন, একদিকে জলকে আঘাত করছে, আরেকদিকে গভীর রাত্রিতে সেই হিংস্রতার ভয়।
শারীরিক মানসিক দুইভাবেই জল অসুস্থ হয়ে পড়ে। কান্না করে যে একটু হালকা হবে তারও সুযোগ নেই। বলতে মানা, কাঁদতে মানা, সব কিছুতেই মানা। এত ন্যায়ের সমাধান একবারে শুরুতে করলেই তো হতো। মেয়েদের পৃথিবীতে জন্মাতে মানা। বিকেলে জলের মা বর্ষণকে ফোন করে বুঝিয়ে দেন জলকে বর্ষণের হাতে। জলের বাবা জলের হঠাৎ আসার কারণ জানতে চাইলে জলের মা ছোটখাটো ঝগড়ার কথা বলেন। বর্ষণ অফিস থেকে এসে যখন জলের মা বাবার সাথে হাসি মুখে কথা বলছিল, তখন জলের মনে হচ্ছিল না যে এই মানুষটা রাতেই হিংস্র হয়ে উঠবে। জলকে নিয়ে যাওয়ার সময় বর্ষণ যখন জলের হাত ধরেছিল, তখন জল একরাশ তীব্র বিরক্তি নিয়ে বর্ষণের হাতের দিকে তাকায়। অথচ এই তাকানোতে থাকার কথা ছিল আস্থা আর ভালোবাসা। শ্বশুর বাড়িতে ঢুকতেই শাশুড়ির কুরুচিপূর্ণ প্রশ্নের সম্মুখীন হয় জল। ভোর রাতে কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে? কোনো ছেলের সাথে সম্পর্ক আছে নাকি? জলের শাশুড়ির মুখের উপর বলে দিতে ইচ্ছে করছিল। নিজের ছেলেকে আগে ঠিক করুন, তারপরে না হয় অন্যের দিকে আঙুল তুলবেন। জল টু শব্দ পর্যন্ত না করে ঘরে চলে যায়। বর্ষণও পেছনে পেছনে যেতে নিচ্ছিল, হঠাৎ ওর মা পেছন থেকে বলে, বাবু শোন, হ্যাঁ বলো মা। বেশি বাড়াবাড়ি করিস না। বাহিরে জানাজানি হলে থানা পুলিশ হয়ে যাবে কিন্তু। হের আগে কাজের মেয়েটার সাথে করেছিল, গরিব মানুষ, টাকা দিয়ে ম্যানেজ করেছিলাম। মা বিয়ে তো সেই জন্যই করিয়েছো যাতে আমি আর বাইরের মেয়েদের সাথে না করি। সত্যি বলতে কি মা, সুন্দর গড়নের মেয়ে দেখলে আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। তাই বলে থেমে যায় বর্ষণের মা। খানিকটা সময় পরে বলেন, যা করবি রয়ে সয়ে করবি। পাড়া প্রতিবেশী জানলে বিপদ। আদিবার লাশটা এখনো বাগানের মাটিতে মিশে আছে। সবগুলোকে মেরে ফেললে কে তোকে মেয়ে দিবে? দুনিয়ার সব মেয়েই তোর জন্য নয় কিন্তু। বর্ষণ কিছু বলে না, চুপচাপ নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে দেখে জল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। বর্ষণ গিয়ে জলের কোমর শক্ত করে জড়িয়ে ধরে। জল বর্ষণের উপস্থিতি বুঝতে পেরে বর্ষণকে তীব্র বিরক্তি আর ঘৃণা নিয়ে দূরে ঠেলে দেয়। প্লিজ আমার কাছে আসবে না তুমি। মিনতি করে বলে জল। বর্ষণের তাতে কোনো প্রক্ষেপই নেই। সে নেশালো চোখে জলের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতে জল তীব্র ঘৃণা নিয়ে বর্ষণের চোখ থেকে নিচের চোখ সরিয়ে নেয়। বর্ষণ জলের ঠোঁট মুখ চেপে ধরে। জল ব্যথায় কোঁকড়ে ওঠে। খুব সাহস হয়েছে না? ভোর রাত্রিতে একা একা বাপের বাড়ি চলে গিয়েছো। বাপের বাড়ির আশা বাদ দাও। তোমায় বিয়ে করেছি, আমার কথাতেই তোমায় চলতে হবে। জল কষিয়ে চর মারে বর্ষণকে। বিয়ের মানে জানো তুমি আদৌ? একটা মেয়েকে বিয়ে করে পার্মানেন্ট আর লিগেলি যৌন দাসী হিসেবে পেয়ে গেছো। দ্যাটস ইট। সে কি মানুষ না? কখনো কি জানতে চেয়েছো আমি কি চাই? প্রথম দিন থেকে নিজের চাহিদাটাকেই তুমি প্রাধান্য দিয়ে আসছো। সারা দিন তোমার মায়ের ফুড ফরমাইশ খেটেও আমি তার চোখে সারা দিন শুয়ে বসেই থাকি। শরীর খারাপ হলে বিশ্রামের সুযোগটুকুও পাই না আমি, না দিনে না রাতে। দিনে মায়ের ফরমাইশ খেটে কথা শুনবো, আর রাতে ছেলের চাহিদা। বাপের বাড়ি গেলাম, ভেবেছিলাম বাবা মাকে পাশে পাবো, কিন্তু সে আর ভাগ্যে কই। মায়ের কথা মেনে নাও, মানিয়ে নাও, আর বাবা জানতেই পারলো না তার মেয়েটা প্রতিদিন একটু একটু করে মারা যাচ্ছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে জল কান্নায় ভেঙে পড়ে। বর্ষণ তীব্র বিরক্তি নিয়ে কিছুক্ষণ জলের দিকে তাকিয়ে থাকে। ঘরের দরজা লাগিয়ে এসে জলের চুলের মুঠি ধরে জলকে ধাক্কা দেয়। তাল সামলাতে না পেরে খাটের কোণের সাথে জল ঠোঁটে আঘাত পায়। মুহূর্তেই সেই কাটা স্থান থেকে ফেনকি দিয়ে রক্ত ঝরতে থাকে। বর্ষণ আবার জলের চুলের মুঠি ধরে। জল টাল সামলাতে উঠে দাঁড়ায়। জলের ঠোঁটের কাটা অংশে ঘষা দিয়ে বলে, একদম ঢং করবি না, মনে রাখিস তুই আমার বিয়ে করা বউ। জলের ওপর বর্ষণের বর্বরতা বেড়ে যায়। বর্ষণ বদলি হয়ে ঢাকা আসার পর লোকমুখে শুনেছে জল যে ঢাকার মানুষের মধ্যে সামাজিকতা নেই খুব একটা। চার দেয়ালের ফ্ল্যাটে বসবাস করা মানুষগুলো নাকি কখনো জানারই চেষ্টা করে না দেয়ালের ওই পাশে কিংবা তাদের পাশের ফ্ল্যাটের মানুষগুলো কেমন আছে। হাতে গোনা কয়েকজন ব্যতিক্রম হয়। লোকমুখে শোনা কথাগুলোই সত্য হয়েছে। টাঙ্গাইলের জেলা শহরে কংক্রিটের ছোঁয়া থাকলেও সেখানে জলের প্রকৃতি ছিল। মানুষ না শুনতে পেলেও জলের আত্মচিৎকার প্রকৃতি শুনতে পেত, কিন্তু ঢাকায় তো প্রকৃতি নেই। এখানে কে শুনবে জলের চিৎকার? বর্ষণের বর্বরতার কথা মানুষ তো দূরে থাক, ঢাকার কাকপক্ষীতেও টের পায় না।
প্রতিটা রাত জল অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে পার করতে লাগে। কারো কাছে যে সবটা খুলে বলবে তারও সুযোগ নেই জলের। সমাজ কি বলবে, লোকে কি বলবে, যেখানে এগুলোর ভয়ে জল নিজের গর্ভধারিণী মাও সাড়া দেয় না। অন্য মানুষ সাইকোলজি নিয়ে পড়া মেয়েটা নিজেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। বিকেল হলে আশেপাশের ফ্ল্যাটের মহিলারা এক হয়ে গল্প গুজব করে। জলেরও যেতে ইচ্ছে করে, কিন্তু বর্ষণের মানা আছে, তাই সে সাহস পায় না। চার দেয়ালের ফ্ল্যাটে জেলখানার আসামির মতো সময় কাটতে থাকে জলের। শ্বশুর বাড়িতে তাও বর্ষা থাকতো, ওর সাথে কথা বলে একটু হলেও জল হালকা হতো। ফোনের রিংটোনের শব্দে জলের ধ্যান ভাঙে। স্ক্রিনে বর্ষার নাম্বার ভেসে উঠেছে। জল ফোন রিসিভ করে। ফোন রিসিভ করতেই ইয়ার কিশোরে বর্ষা বলে, কি খবর ভাবিজি? খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ। তুমি? শুকনো গলায় জবাব দেয় জল। বর্ষা বুঝতে পারে বর্ষণ শুধরায়নি। বর্ষাকে আদিবার কথা জানানোর সময় হয়েছে। বর্ষা? ফোনের বিপরীত পাশ থেকে জলের ডাকে বর্ষার ধ্যান ভাঙে। বর্ষা প্রফুল্ল কণ্ঠে বলে, যেটার জন্য ফোন দিচ্ছিলাম, আমি কিন্তু ঢাকা আসছি, ট্রেনে আছি, টঙ্গী স্টেশনে আছি। তুমি ঢাকা আসছো এটা আগে বলবে না? রান্না বান্না করে রাখতাম। এখন তো বলেছি, শুধু ফ্রাইড রাইস করে রেখো। এটা তুমি অসম্ভব ভালো বানাও, অনেক দিন হলো তোমার হাতে ফ্রাইড রাইস খাই না। জল শুকনো গলায় বলে। আচ্ছা, সাবধানে এসো। জল ফোন কেটে দেয়। ঘরে গাজর ফুলকপি ছাড়া তেমন কোনো সবজি নেই যে ফ্রাইড রাইস দিয়ে দিবে। মুরগি ছিল, তবে কাল রান্না করে ফেলেছে জল। বর্ষণকে কি জলের ফোন দেওয়া উচিত? লোকটার কথা ভাবলেও তো জলের ঘৃণা করে। বিয়ের 1.5 বছরের মতো হয়েছে। এতগুলো দিনে বর্ষণের প্রতি জলের বিন্দুমাত্র ভালো লাগা তৈরি হয়নি। ভালোবাসা তো দূরে থাক, যত দিন যাচ্ছে ঘৃণা জন্মাচ্ছে, আর তা গভীর হচ্ছে। কাপা কাপা হাতে ফোনটা নিয়ে বর্ষণকে ফোন দেয়। হঠাৎ ফোন দিলে যে? বলছি একটা মুরগি, ক্যাপসিকাম, মটরশুঁটি, ব্রোকলি এনে দিতে পারবে? হঠাৎ এগুলো আনতে বলছো কেন? আমি তো দুপুরে বাহিরেই খাই। বাসায় নিজের বয়ফ্রেন্ডকে দাওয়াত করে এনে ভালো মন্দ রান্না করে খাওয়াবে নাকি? লোকটার ব্যবহারের মতো মুখের কথাগুলো ঘৃণ্য। বিয়ের আগে কোনো পুরুষের সংস্পর্শে আসেনি জল, আর বিয়ের পরে পরকীয়া। এক পুরুষই জলের জীবন নরক বানিয়ে রেখেছে, আর অন্য পুরুষ। জল শান্ত গলায় বলে, বর্ষা আসছে, কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল, টঙ্গী স্টেশনে আছে। ও, আমি দারোয়ানকে বলে দিচ্ছি। জল ফোন কেটে দেয়। ঘরে চিনি গুঁড়া চাল ছিল, সেগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেয় জল। কিছুক্ষণ পরেই কলিং বেলের আওয়াজ জলের কানে আসে। দরজা খুলে দারোয়ানকে দেখতে পায় জল। দারোয়ান মুচকি হেসে বলে, ভাবি, ভাই এইগুলা আইনা দিবের কইল। জি ধন্যবাদ ভাইয়া। জল বাজারগুলো হাতে নিয়ে মুচকি হেসে দরজা আটকে দেয়। মুরগি কাটতে গিয়ে হঠাৎই জলের মনে একটা বাজে চিন্তা আসে। মুরগিকে যেভাবে কাটছে সেভাবে যদি বর্ষণকে টুকরো টুকরো করে কাটতে পারত, তাহলে হয়তো জলের মনে জমে থাকা রাগ দুঃখগুলো একটু হলেও কমতো। কথায় বলে, নারীর মস্তিষ্কে নীরবে তৈরি ঘৃণা পুরুষের ছলনার চেয়ে দ্বিগুণ তিক্ত। আর এই নীরব ঘৃণাই একসময় জগৎ সংসার ধ্বংস করার ক্ষমতা রাখে। এই জন্যই বলা হয়, নারীতেই সৃষ্টির শুরু, নারীতেই সৃষ্টির শেষ। আদিবার ডায়েরিটা সবসময় বর্ষা নিজের কাছে রাখে। আদিবাও বেশ ভালো ও শান্ত স্বভাবের মেয়ে ছিল। ভাবি নন্দে নাকি কাঠকোড়াল সম্পর্ক থাকে, কিন্তু আদিবার সাথে বর্ষার সম্পর্ক ছিল দুই বোনের মতো। বর্ষা নিজেকে আর বর্ষণকে খুব লাকি মনে করে। স্ত্রী হিসেবে বর্ষণ আদিবা জল দুইজনকেই ভালো পেয়েছে, কিন্তু কদর করতে পারেনি। আদিবাকে ভালো ভাবি হিসেবে পেলেও ধরে রাখতে পারেনি বর্ষা। আর জলের কথা এখনো বর্ষার অজানা। ওপরওয়ালাই জানেন কপালে কি আছে। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আলতো করে হাত বোলায় বর্ষা। রাস্তায় জ্যাম থাকার কারণে আদিবার পৌঁছতে বেশ দেরি হয়। জল বর্ষার অপেক্ষায় অলস সময় পার করতে লাগে, কিন্তু বর্ষা আসে না। অবশেষে বাধ্য হয়ে জল গোসল করতে চায়। যেই বাথরুমে ঢুকবে সেই সময় কলিং বেলের আওয়াজ। দরজা খুলে বর্ষাকে দেখতে পায় জল। অনেকদিন পর দেখা হয়, খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে বর্ষা জল। এত দেরি হলো কেন? আর বলো না, রাস্তায় যে জ্যাম। জার্নি করে মুখখানা শুকিয়ে গেছে একদম, ফ্রেশ হয়ে নাও। বর্ষা ফ্রেশ হয়ে আসে ওয়াশরুম থেকে। জল বর্ষাকে বলে, নাস্তা দিয়ে আর ক্ষুধা নষ্ট করব না, তুমি থাকো, আমি গা ভিজিয়ে আসি।
জার্নি করে এসেছো, রেস্ট নাও। জল ওয়াশরুমে শাওয়ার নিতে চলে যায়, বর্ষা আর ঘরে যায় না, সোফাতেই গায়ে এলিয়ে দেয়। দুপুরে জল আর বর্ষা একসাথেই খায়। খাওয়া শেষে দুজন আড্ডায় মেতে ওঠে। আড্ডার ছলে জলকে বর্ষা জিজ্ঞেস করে, ভাইয়া কি আগের মতোই আছে? বর্ষার কথা শুনে জলের মুখ মলিন হয়ে যায়। হ্যাঁ সূচক মাথা নাড়ায় জল। 1 মিনিট। কথাটা বলে বর্ষা নিজের ঘরে চলে যায়। একটা ডায়েরি হাতে নিয়ে বের হয় বর্ষা। ডায়েরিটা জলের হাতে দিয়ে বলে, এটা আদিবার ডায়েরি। আশা করছি এই ডায়েরিতে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। আদিবা? ভাইয়ার প্রথম স্ত্রী। বর্ষার মুখে কথাটা শোনার পর জলের পায়ের তলার মাটি সরে যায়। জল নিজেকে সামলে নিয়ে বর্ষাকে বলে, তোমার ভাইয়া আগেও বিয়ে করেছে, কেউ তো বলেনি? ওনার প্রথম স্ত্রীকে ওনার এই বিকৃত যৌনাচারের জন্যই ছেড়ে গেছে? তোমার আন্দাজ করাটা ঠিক, কিন্তু যাওয়ার ধারণাটা ভুল। খুব খুন হয়েছে আদিবা, আর খুনি স্বয়ং আমার মায়ের পেটের ভাই আর আমার গর্ভধারিণী মা। ছোট থাকায় বুঝতে পারিনি, কিন্তু বড় হবার পর বুঝেছি আমার ভাই নেক্রোফিয়ায় আক্রান্ত। সাইকোলজি স্টুডেন্ট হওয়ায় আশা করছি তুমি বুঝতে পারবে। নেক্রোফিলিয়া অর্থাৎ লাশের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন। আদিবা মারা যাবার পর আদিবার লাশের সাথে ভাইয়া সক্ষম করেছে। থানা পুলিশ হয়নি? মানুষ জানলে তো। আদিবার শরীরে পছন্দ না ধরা পর্যন্ত আমাদের স্টোর রুমে ছিল আদিবার লাশ। ভাইয়া যখন মন চাইতো আদিবার লাশের সাথে। থেমে যায় বর্ষা। মা ভাইয়ের প্রতি তীব্র ঘৃণা নিয়ে চোখ বন্ধ করে বর্ষা। একটা সময় লাশের দুর্গন্ধ ছড়ায়, তখন এর সৎকার করার প্রয়োজন পড়ে। কি হয়েছিল আদিবার লাশের? বাগানে মাটি চাপা দিয়েছিল আম্মু ভাইয়া। শুধু আদিবা না, ভাইয়ার লালসার শিকার হয়েছে আমাদের বাসার ছোট্ট কাছের মেয়েটিও। টাকা দিয়ে আম্মু ভাইয়ার বিষয়টাকে থামাচাপা দেয়। একটা মানুষ কিরকম খারাপ হতে পারে তা হয়তো বর্ষণকে না দেখলে জলের জানাই হতো না। বাইরে থেকে আর 5টা স্বাভাবিক মানুষ, কিন্তু ভেতরে ভেতরে বদ্ধ উন্মাদ, বিকৃত উন্মাদ। আর এই উন্মাদনার শিকার হয় নিরীহ মেয়েরা। এই উন্মাদনার শেষ কোথায়? নাকি এর কোনো শেষ নেই? ব্রেকিং নিউজ। টিএসসিতে এক নারীকে বেপরোয়া একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। দেওয়ার পর সেই নারী গাড়ির নিচে পড়ে যায়, আটকে থাকে গাড়ির সাথে। গাড়ির চালক তাকে পিষতে পিষতে নীলক্ষেত পর্যন্ত নিয়ে গেছে। এই পুরো সময়টুকু তাকে ধাওয়া করেও থামানো যায়নি। পুরো রাস্তা সেই নারীর শরীরের অংশ রক্তে ছেয়ে আছে। খুনি গাড়ির চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ। 3রা ডিসেম্বর 2022। ফেসবুকে ঘটনাটার ভিডিও দেখেছিল জল। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! দেশটা অমানুষে ভরে গেছে। দেশের আনাচে কানাচে বর্ষণের মতো মানুষরূপী কত যে অমানুষ লুকিয়ে আছে তা উপরওয়ালাই জানে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে গাড়িটি প্রথমে একটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়েছিল। পরে মোটরসাইকেল থেকে মহিলাটি যখন পড়ে গিয়েছিল তখন পাবলিকের হাত থেকে বাঁচতে গাড়ির চালক জোরে গাড়ি চালিয়েছিল। সে জানতো না মহিলার কি ওনার গাড়ির নিচেই পড়ে আছে। সংবাদ পাঠিকার থেকে শোনা তথ্যে জলের মন যাচ্ছে গাড়ি চালককে ঠিক ওইভাবে টেনে হিঁচড়ে মারতে। একটা গাড়ির নিচে একটা ইট পড়লেও গাড়ি যে চালায় তার জানার কথা, কিন্তু একটা জলজ্যান্ত মানুষ গাড়ির নিচে, অথচ উনি জানতো না। এটা আসলে মানা যায় না। ডাহা মিথ্যে একটা কথা। ইচ্ছাকৃতভাবে বাসার দেয়ালে হাত পা উল্টো করে রেখে জোরে 2টা ঘষা দিলেই সাথে সাথে চামড়া ছিলে ফোটা ফোটা রক্তবিন্দু জমে যায়। যে মাত্র 2 টানে। কোথাও সেন্ট্রাল মসজিদ, কোথায় নীলক্ষেত। একটা জলজ্যান্ত মানুষকে টেনে হিঁচড়ে এতটা পথ নিয়ে যেতে যেতে মহিলাটা কত কষ্ট পেয়ে মারা গেছে রে ভাই, কত কষ্ট পেয়ে মারা গেছে ভাবা যায়? দেশটা আসলেই জানোয়ারে ভরে গেছে। হায় রে সোনার বাংলা। দীর্ঘশ্বাস ফেলে জল। একটা ঘটনার রেশ কাটতে না কাটতেই আরো একটা ঘটনা। এই তো কয়েকদিন আগে ভাড়াটিয়ার হাতে খুন ছোট আয়াত। কতই না মায়া ভরা মুখ তার। খুনির কি একটুও হাত কাঁপেনি ছোট্ট প্রাণটাকে মারতে? অপহরণকারী এক তরুণ যার নাম আবির, তাকে হত্যার পর লাশ কেটে 6 টুকরা করে সাগরে ভাসিয়ে দিয়েছে। কি সাংঘাতিক! অথচ আবিরের পরিবার শিশু আয়াতের বাসায় ভাড়া থাকে। সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ সবখানে আয়াতের নিখোঁজের সংবাদ প্রচারিত হয়। পিবিআইয়ের থেকে জানা যায় খুনি আবির আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন 6-7 লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য শিশু আয়াতকে অপহরণ করেছিল, কিন্তু
তার মুঠোফোনের সিম কাজ না করায় মুক্তিপণের জন্য শিশুটির পরিবারকে কল দিতে পারেনি। নিচে ধরা পড়ে যাবেন এই ভয়ে শিশুটিকে কেটে 6 টুকরো করেন, পরে তা সাগরে ভাসিয়ে দেন। খুনি আবির আরও বলে, সত্যিকারের অপরাধের ঘটনা নিয়ে তৈরি টিভির ধারাবাহিক ক্রাইম পেট্রোল দেখে তিনি এমন পরিকল্পনা করেছিলেন। পিবিআই আরও বলেন, আবির যে দোকান থেকে ছুরি কিনেছিলেন সেই দোকানদার তাকে শনাক্ত করেন। এছাড়া সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। মোহাম্মদ হাসিফ নামের আবিরকে সহায়তাকারী এক দোকানদারকে আটক করা হয়েছে। আবিরের বাবা ভ্যান চালক এবং তার মা পোশাক কারখানার শ্রমিক। আবির বেকার। শিশু আয়াতকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল তার। আয়াতের খণ্ডিত মাথা পিবিআই উদ্ধার করেছে। শিশুটির চুলে নাকি তখনও ওই ক্লিপটা অক্ষত ছিল যেটা তার বাবা তাকে পরিয়ে দিয়েছিলেন। জলেরও ভয় করে, কবে জল খুন হয়ে যায় আদিবার মতো। বর্ষার মুখে বর্ষণ ও তার মায়ের কীর্তিকলাপ শুনে বর্ষণের প্রতি ঘৃণা বিদ্বেষ আরও গভীর হয়েছে। তাও একবার শেষ চেষ্টা করে দেখবে জল। মানিয়ে নেওয়া, মেনে নেওয়া। মা বলেছে মেনে নিতে, মানিয়ে নিতে, না হলে সমাজে মুখ দেখাবে কি করে। সেদিনের পর জলও আর বাপের বাড়ি যায়নি, মাকেও ফোন দেয়নি। বাবা ফোন দিয়েছিল, মায়ের কথা মতো স্বাভাবিকভাবেই কথা বলেছে জল। হাজার হলেও মায়ের আদেশ বলে কথা। ডায়েরিটা অনাদূরে ওয়ার্ড্রোবে কাপড়ের মাঝে পড়ে আছে, কখনো পড়া হয়নি জলের। রাতে বর্ষণের যৌন দাসী হয়ে দিনে আর কিছু পড়ার এনার্জি থাকে না জয়ের। সকালে বর্ষণ নাস্তা করে অফিসে গেলে নতুন করে ধরে প্রাণ ফিরে পায় জল। জল যে কখনো দরকার ছাড়া বর্ষণের সাথে কথা বলতে চায় না। আর যেহেতু মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে, তাই মনের বিরুদ্ধে গিয়ে হলেও বর্ষণের সাথে কথা বলতে হবে জলের। দুপুর 2টোর মতো বাজে এখন, লাঞ্চের ব্রেক চলছে। বর্ষণকে এখন ফোন দিলে মন্দ হবে না। যেই ভাবনা সেই কাজ। জল বর্ষণকে ফোন দেয়। হঠাৎ ফোন দিলে যে? এমনি। আচ্ছা, তাহলে রাখছি। শোনো না, বলো। আজকে একটু তাড়াতাড়ি আসবে? জলের কথার জবাবে বর্ষণ কিছু বলে না। বেশ কিছুক্ষণ পরে জলকে বলে, আমি পরে ফোন দিচ্ছি। জলকে কিছু বলার সুযোগ না দিয়েই বর্ষণ ফোন কেটে দেয়। জলের ভয় বাড়তে থাকে। আজ রাতে না জানি জলের কপালে কি আছে। কিছুক্ষণ পরেই বর্ষণ কল ব্যাক করে, সাথে সাথে জল কল রিসিভ করে। তাড়াতাড়ি আসতে বললে কেন? তোমার আচার আচরণে তো বোঝা যায় আমি দূরে থাকলেই তুমি বাঁচো। সারাদিন তো থাকতে হবে তোমার সাথে, মেনে নিতে হবে তোমায় আমার। যাক, সুমতি এসেছে তোমার, কেন তাড়াতাড়ি আসতে হবে বললে না তো? ঘুরতে যেতাম, বিয়ের এতদিন হয়ে গেল কখনো তো ঘোরা হয়নি তোমার সাথে। কাছে তো ধানমন্ডির লেক, রাত্রিবেলা তোমার সাথে হাঁটতাম লেকের ধার দিয়ে। ঘুরতে যাওয়ার কথা বলতেই বর্ষণ কেমন চেতে চায়, হুঙ্কার দিয়ে ফোন কেটে দেয়। ফোনের বিপরীত পাশ থেকে হাত কেঁপে ওঠে, মেঝেতে পড়ে যায় ফোনটি। ভাঙা ডিসপ্লেতে ভেসে ওঠে জলের পুরনো হাসি মাখা ছবিটি। 28 এপ্রিল 2017। বর্ষণের সাথে আমার প্রথম দেখা হয় বৃষ্টি ভেজা দিনে বাস স্টপে। কাক ভেজা হয়ে ভার্সিটির বাসের জন্য বাস স্টপে অপেক্ষা করছিলাম। ঠিক তখনই আমার পাশে নীল শার্ট পরিহিত একটি তরুণ আসে। 5 ফিট নয় কিংবা 10-এর মতো হবে। তরুণটির উচ্চতা, চুল থেকে টপ টপ করে পানি ঝরছিল। জি, সেই তরুণটি বর্ষণ। আমি বরাবরই খড়কুনমি। সমাজের কথায় যাকে বলে অসামাজিক, তাই হয়তো একই ক্যাম্পাসে থাকা সত্ত্বেও বর্ষণের দেখা পাইনি। সেদিন বাসে টুকটাক কথা হয়েছিল বর্ষণের সাথে। তারপর থেকেই আকস্মিকভাবে ওর সাথে দেখা হতো। হয়তো উপরওয়ালা চেয়েছে তাই। আদিবার লেখাটা পড়ার পর জলের মনে বর্ষণকে নিয়ে নানা প্রশ্ন জাগে। সে কি আগে থেকেই এমন, নাকি রিসেন্টলি এই মানসিক রোগটা ধরা পড়েছে? এমন হাজারো প্রশ্ন কুণ্ডলি পাকাতে থাকে জলের মনে। জল পাতা উল্টায়। 13ই আগস্ট 2017। সপ্তাহ 2 আগে বর্ষণ নামায় প্রেমের প্রস্তাব দেয়। কয়দিন ভেবে আমি ওর প্রস্তাবে সায় দিই। আজ 3 দিন হবে হয়তো। আমরা সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি করেছি। 10ই সেপ্টেম্বর 2017। বর্ষণ ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। হয়েও খুব ভালো কবিতা লিখতে পারত। এদিকে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়েও আমি কবিতার কও পারি না। যাই হোক, আমাকে লেখা নিয়ে বর্ষণের কবিতাগুলো খারাপ না। তার মধ্যে একটা কবিতা ছিল, একটা গোলাপ তোমার নামে পাঠিয়ে দিলাম মনের ঘামে।
ডায়েরির পাতা উল্টে কিছু পাতা জল ছেঁড়া অবস্থায় পায়। তারপর একটা পাতা উল্টে আদিবার আরও একটা লেখা পায়। লেখাটা কোন দিনে লেখা অর্থাৎ তারিখ দেওয়া নেই, তবে লেখাটা খুব সুন্দর। জলের আদিবার লেখাটা খুব ভালো লাগে। জীবনের খারাপ মুহূর্তগুলো বালিতে বা মাটিতে লিখে রাখতে হয়, যাতে সময়ের সাথে সেগুলো হারিয়ে যায়। আর সুন্দর মুহূর্তগুলো পাথরে, যাতে সেগুলো সারা জীবন অক্ষত থাকে। শহুরে জীবনে মাটি বালির খুব অভাব। স্বভাববশত ডায়েরির পাতায় লিখে রেখেছিলাম, তাই ছিঁড়ে ফেললাম। আদিবার লেখাটা পড়ে জল কেমন যেন কিছু হারিয়ে ফেলার অনুভূতি পায়। ছেঁড়া পাতাগুলো থেকে হয়তো কোনো ক্লু পেত বর্ষণ সম্পর্কে। আদিবা কাজটা একদম ঠিক করেনি। মনে মনে আদিবার উপর খুব রাগ হয় জলের। আদিবার ওই পাতাগুলো ছিঁড়ে ফেলার জন্যই হয়তো আদিবাকে নির্মমভাবে মরতে হয়েছে, আর জলকে এত পৈশাচিকতা সহ্য করতে হয়েছে। 14 এপ্রিল 2018। রিলেশনের 8 মাসের মাথায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। ফিজিক্যাল রিলেশনের জন্য বর্ষণের চাপ বাড়তে থাকায় এই সিদ্ধান্তটা নিই। যদিও আমি নিশ্চিত না এই সিদ্ধান্তটা আদৌ সঠিক কিনা, তবে বর্ষণকে আমি হারাতে চাই না। হয়তো তাকে না পেলে আমি মরে যাব না, তবে তাকে না পাওয়ার যে একটা আফসোস থাকবে, সেই আফসোস আজীবন আমাকে জ্যান্ত লাশ করে রাখবে। আমার পরিবার বর্ষণকে মেনে নেয়নি। পালিয়ে বিয়ে করেছি আমরা। বর্ষণের কাছ থেকে শোনা সে নাকি আমাদের রিলেশনের সম্পর্কে জানেন, তারপরও ভয় কাজ করছে উনি যদি না মেনে নেয়। 24 মে 2018। দাম্পত্য জীবনের 1 মাস হলো। বর্ষণ অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম বিয়ের পরে ঠিক হয়ে যাবে, কিন্তু না, হয়নি। মানুষটা কেমন যেন হিংস্র প্রকৃতির হয়ে গেছে। শারীরিক চাহিদা ছাড়া আমার প্রতি কোনো আকর্ষণ দেখি না তার। 28 মে 2018। আজ আমার জন্মদিন। বাবা মাকে ছাড়া জীবনে প্রথম কোনো জন্মদিন এসেছে। ভেবেছিলাম বর্ষণের বাবা মায়ের শূন্যতাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেদিকে তার কোনো ধ্যান জ্ঞানই নেই। বাড়তি গিফট হিসেবে একটা 20 আনা ফুল দিলেও হয়তো। প্রতিটা মেয়েই তার স্বামীর কাছ থেকে বিশেষ দিনগুলোতে কিছু না কিছু তো আশা করেই। আর ভাল লাগছে না জলের। দীর্ঘশ্বাস নিয়ে জল ডায়েরিটা বন্ধ করে। সপ্তাহ খানিকের মতো হলো জলের শ্বশুর অর্থাৎ বর্ষণের বাবা মারা গেছেন। প্যারালাইজড হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। বর্ষণের কারণে বলে এমনটা হয়েছিল। জলকে দেখে এসে বর্ষণ জলকে বিয়ে করার জন্য প্রচণ্ড ঝামেলা করছিল। অফিস শেষে বাসায় যতটুকু সময় থাকতো বাকবিতণ্ডা জিনিস ভাঙচুর করত। একদিন নাকি প্রচণ্ড বাকবিতণ্ডা হয় বর্ষণ আর বর্ষণের মায়ের মধ্যে। জলের শ্বশুর শান্ত স্বভাবের মানুষ ছিল। তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে বর্ষণের মাকে বোঝাতে চান। ঠিক তখনই বর্ষণ রাগের মাথায় নিজের বাবাকে হাতের কাছে থাকা কাঠের ফুলদানি থেকে আঘাত করে। বর্ষণের বাবা নিচে পড়ে যান। বর্ষা গিয়ে বাবাকে ধরে। মাথায় সামান্য আঘাত পান তিনি। বর্ষা প্রাথমিক চিকিৎসা দেয় তাকে। সেদিন রাতেই বর্ষণের বাবা স্ট্রোক করেন এবং বাম পাশ তার প্যারালাইজড হয়ে যায়। টাঙ্গাইল থাকাকালীন জলেই শ্বশুরের যাবতীয় সেবা করত। জলের শাশুড়ির শরীরে এক প্রকার হাওয়া লাগিয়ে ঘুরত। স্বামীর ধারে কাছেও যেতেন না, নিজেও 1 গ্লাস পানি ভরে খেতেন না। জল ঢাকা আসার পর বর্ষা যতটুকু পারে বাবার সেবা করত। ঋষাদ নামের একটা ছেলের সাথে বর্ষার সম্পর্ক আছে। দেখতে শুনতে আচার আচরণ ভালোই ছেলেটার, তবে মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই জলের শাশুড়ি সেই ছেলেকে মেনে নিতে পারবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন বড়লোক ঘরে মেয়ের বিয়ে দিবেন। বর্ষা জলকে জানিয়েছে জলের শ্বশুরের কুলখানি হলে ঋষাদের কাছে চলে যাবে বর্ষা। জাহান নামে সে আর থাকতে চায় না। জল তাতে কোনো মত প্রকাশ করেনি। শুধু তার একটাই চাওয়া, আদিবার মতো ভুল যেন সে না করে। যদিও হাতের 5টা আঙুল সমান আর সব পুরুষই এক না, তবে এই পুরুষ জাতটাই অদ্ভুত। কোনো পুরুষের কাছে নারী সবচেয়ে বেশি সুরক্ষিত, আবার এই পুরুষের কাছেই নারী সবচেয়ে বেশি নির্যাতিত। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 9টার মতো বাজে। বর্ষণের আসার সময় হয়ে গেছে। লোকটার এতই দেহের খোদা যে বাবার মৃত্যুতেও তার কিছু যায় আসে না। 1 ফোঁটাও যদি লোনাজল গড়িয়ে পড়ে সেদিন বর্ষণের। পুরুষ স্বাভাবিক ছিল বর্ষণ যেদিন ওর বাবা মারা যান। এমনকি বাবার লাশকে কবরে নামাতেও বর্ষণের আপত্তি ছিল। নোংরা জিনিস সে স্পর্শ করবে না।
পারিবারিক শিক্ষা মানুষদের কতটা অভাব থাকলে সন্তান বাবার লাশকে নোংরা বলে। পরে বর্ষণের চাচাতো ভাইয়েরা বর্ষণের বাবার লাশ কবরে নামায়। আর এইদিকে বর্ষণের মায়ের মনে হয় ঈদ লেগেছিল সেদিন। স্বামীর পেনশনের টাকা, জমানো টাকা সব তার হয়ে গেল। লোকজনের সামনে ভালোই অভিনয় করেছিলেন তিনি, আর লোক চোখের আড়ালে তার আসল রূপ পেরিয়ে আসে। মৃত্যুর কয়েকদিন আগে নাকি টিপসই দিয়ে স্বামীর ব্যাংকের সব টাকা পয়সা মহিলা নিজের নামে করে নিয়েছেন। টাকা মানুষকে কতটা নিচে নিতে পারে ভাবা যায়। এই জন্যই হয়তো হাদিস আল কোরআনে বলা হয়েছে জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হবে নারীরা, আবার জান্নাতেও সর্বপ্রথম নারীরা যাবেন। আল্লাহর মেহেরবানি সত্যি বোঝে দেয়। জলের মনে হয় বর্ষণ ওর মায়ের মতো আর বর্ষা ওর বাবার মতো হয়েছে। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে জল। বিধ্বস্ত অবস্থায় বর্ষণকে দেখান। বর্ষণ কোনো কথা না বলে ভেতরে ঢোকে। জ্বর ভাব হচ্ছে কয়েকদিন ধরে জলের। সারাদিন শুয়েই ছিল সে। খাবারগুলো কোনো রকমে গরম করে দিয়ে জল সোফাতে গিয়ে শোয়। বর্ষণ ফ্রেশ হয়ে খেতে বসে। জল বর্ষণের দিকে শুকনো দৃষ্টিতে তাকিয়ে থাকে। মানুষটাকে মানুষের কাতারেই ফেলে না ইদানিং জল। মানুষ হতো যদি তাহলে এসে গায়ে অন্তত আলতো করে হাত দিয়ে দেখতো জলের শরীর ঠিক আছে নাকি। খাওয়ার আগে অন্তত একবার জিজ্ঞেস করতো জল খেয়েছে কিনা। নিচেরটাই বোঝে শুধু লোকটা। ভীষণ স্বার্থপর লোকটা, ভীষণ। বাসনগুলো ধুয়ে রুমে আসো। শরীরটা ভালো নেই আজ, খুব উইক ফিল করতেছি। আজকের জন্য ছেড়ে দাও। আর মানুষের শরীর খারাপ হয় না, যা বললাম তাই করো। জল প্রত্যুত্তরে কিছু বলে না। কথা বলে না আসে বাচ্চা। জল বর্ষণের মানবিকতার আশায় কথাটা বলেছিল, কিন্তু মানুষরূপী পশুর তো কোনো মানবিকতা থাকে না। বিশেষ দিনগুলোতেই ছাড় দেয় না, আর সামান্য জ্বর তাচ্ছিল্যের হাসি হাসে জল। আজ বর্ষণের বাবার কুলখানি হলো। ঢাকা থেকে টাঙ্গাইল এসেছে জল বর্ষণ। ঘরে গিয়ে দেখে বর্ষা জলের শ্বশুরের বিছানায় বাবার ব্যবহৃত শেষ জামা বুকে জড়িয়ে একধানে বসে আছে। বাবার মৃত্যুর শোকে বর্ষার মুখ মলিন হয়ে এসেছে। শুকনো মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। বর্ষা, জলকে দেখে বর্ষা হাউ মাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, জানো ভাবি, আপুর ফতুয়াটা না এখনো আপুর গায়ের গন্ধ আছে। আপু এত তাড়াতাড়ি কেন চলে গেল? আপু বলেছিল যেমনই হোক সুস্থ হয়ে আমার রিশাদের হাতে তুলে দিবে। আপু তো কথা রাখলো না। জল বর্ষাকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কান্না করিও না বর্ষা, মানুষ মরণশীল। আব্বুর হায়াত আল্লাহ এই পর্যন্তই লিখে রেখেছেন। সে বলতো না তুমি তার দ্বিতীয় মা, এভাবে কান্না করো না। তোমায় কাঁদতে দেখলে তার রুহু কষ্ট পাবে। আর আব্বু তো তোমার সাথেই আছেন, তার দোয়া তোমার সাথে সবসময় থাকবে। আমায়ও তো আব্বু মা বলেই ডাকতেন। সব মেয়ের কপালে কি থাকে শ্বশুরের থেকে মা ডাক শোনার সৌভাগ্য? আমার কষ্ট হচ্ছে না, তাই কি আমি ভেঙে পড়েছি? কান্নাকাটি না করে তার জন্য দোয়া করতে হবে। বর্ষণের মা দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। সে ভেঙচি কেটে বলেন, একজনের অভিনয় দেখেই কুল পায় না আরেকজন হাজির। জল কিছু বলে না, দীর্ঘশ্বাস ফেলে। এই মহিলাকে নিতে জলের শ্বশুর কিভাবে ছিলেন আল্লাহই জানেন। জলের মনে হয় না জলের শাশুড়ি কখনো জলের শ্বশুরকে ভালোবেসেছিল। ভালোবাসলে এতদিনে স্বামীর শোকে পাগল প্রায় হয়ে যেতেন। বেশ অনেকদিন ধরে জলের তলপেটে ব্যথা ছিল। এই ব্যথা মূলত জলের জ্বরের কারণ। ভারীও লাগে ইদানিং তলপেটটা। তবে জল কি প্রেগনেন্ট? কিন্তু গত মাসেও তো জলের পিরিয়ড হয়েছে, তাও বলা যায় না। বর্ষণকে কি বলবে প্রেগনেন্সি টেস্ট কিট আনতে? কিন্তু শেষমেশ যদি আদিবার মতো হয়। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ডায়েরিটা বের করে আদিবার শেষ লেখাটাই চোখ বোলায় জল। তারিখ লেখা, এমনকি আদিবার অশ্রু, সবকিছুর দাগ স্পষ্ট লেখাটাই। 28শে সেপ্টেম্বর 2018। 3 মাসের প্রেগনেন্ট আমি। বর্ষণ আর ওর মা অ্যাবর্শনের কথা বলেছে, কিন্তু আমার তো মন সায় দিচ্ছে না। আমি না হয় ভুল করেছি, তাই একটু একটু করে মরছি, কিন্তু আমার অনাগত সন্তান, সে তো কোনো দোষ করেনি, সে কেন মরবে? পালিয়ে বিয়ে করায় বাবা মা ত্যায্য করলো। যে সুখের আশায় বাবা মাকে ছাড়লাম, সেই সুখই আমার কপালে জুটলো না। অনাগত সন্তানটা সুস্থভাবে দুনিয়ায় এলে ওকে নিয়ে না হয় কোনো জায়গায় পালিয়ে যাব। পৃষ্ঠা উল্টাতেই মোটা কালি দিয়ে তীব্র কষ্ট নিয়ে আদিবার লেখা পায়।
লেখাটা জলেরও হৃদয়ে কাটার মতো বিদ্ধ হয়। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। জল দীর্ঘশ্বাস ফেলে। বেচারি খুব কষ্ট নিয়ে মারা গেছে, মরার পরও শান্তি পায়নি মেয়েটা, রেহাই পায়নি বর্ষণের পৈশাচিকতা থেকে। ইদানিং বর্ষণ বেরিয়ে যাবার পর সাহস করে বের হয় জল। পাশের ফ্ল্যাটের ভাবির সাথে তার বেশ ভালোই ভাব জমেছে। একটা ছেলে আছে ভাবির, সে মিষ্টি আর দুষ্ট। জলকে দুষ্টুমি করে ওয়াটার আন্টি বা পানি আন্টি বলে ডাকে। জেরিন ভাবির ফ্ল্যাটের কলিং বেল বাজাতে ছোট্ট জায়ান এসে দরজা খুলে দেয়। আম্মু, ওয়াটার আনতে এসেছে। হাতের উল্টোপিঠ দিয়ে ঘাম মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হন জেরিন ভাবি। হালকা রেগে ছেলেকে বলেন, জল ভিতরে এসো। আর জায়ান, তোমাকে না বলছি জল আন্টি বলতে? থাক ভাবি, ওর ডাকটা আমি বের করেই এনজয় করি। যে কারণে আসা, আমার গত মাসেও ভাবি পিরিয়ড হয়েছিল, কিন্তু ইদানিং পেটে প্রচণ্ড ব্যথা আর তলপেটে ভারী লাগে। প্রেগন্যান্সি কিট কিনে টেস্ট করতে পারো। জল জেরিনের কথায় আমতা আমতা করে। জিনিসটা কিনতে জলের খুব জড়তা কাজ করছে। তাছাড়াও জলের বাইরে যাওয়ার অনুমতি নেই। সাধারণ বাঙালি গৃহিণী জল। বর্ষণ তাকে এক কানাকুড়িও দেয় না, শুধু দরকার পড়লে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দেয়। ভাবি, আপনি তো জায়ানকে নিয়ে স্কুলে যান, তখন যদি... জলের কথায় জেরিন লাজুক হাসি দেয়, চোখ মেরে বলে, থাক, বলতে হবে না, বুঝতে পেরেছি। হাবিকে সারপ্রাইজ দিবে, তাই না? জল কৃত্রিম লাজুক হাসি দেয়। আমি কালকে সকালে এনে দেবনি। আচ্ছা ভাবি, ধন্যবাদ, আজ আসি। জল মুচকে হেসে চলে যায়। জেরিন দরজা আটকে সংসারের কাছে মন দেয়। জল ফ্ল্যাটে গিয়ে আবার আদিবার ডায়েরি খুলে বসে। পুরো ডায়েরিতে আদিবার লেখা একটা কবিতা ছিল। জলের এত ভালো লাগে কবিতাটা। স্কুল কলেজে থাকতে জল বিভিন্ন প্রোগ্রামে কবিতা আবৃত্তি করত। এখন তার করা হয় না, সময়ের সাথে সব হারিয়ে গেছে। জল ডায়েরিটা খুলে আদিবার লেখা কবিতাটা আবৃত্তির ভঙ্গিমায় পড়তে লাগে। সময় আমার সমছে চলুক, মগের মুল্লুক থাক একা, আমি বরং জোনাকি খুঁজি, শহর ধূসর পথ বেকা। লাল মাটি লাল কাদা মাখি, রাতের সাথেই চাঁদের দেখা, রাতের হাতের স্পর্শে ঘুম, রাত জেগে স্বপ্ন দেখা। আমি বরং আবার জোনাকি খুঁজি, আর রাতের সাথেই হোক দেখা। পরের দিন জায়ানের মা প্রেগন্যান্সি টেস্ট কিট এনে দিলে জল প্রেগন্যান্সি টেস্ট করে। ফলাফল নেগেটিভ আসে, কিন্তু তলপেটে ভারী আর ব্যথা অনুভূতি দিন দিন বেড়েই যাচ্ছে। জলের গাইনি বিশেষজ্ঞ এক ডাক্তার বন্ধু পরামর্শ নেয়। সে জলকে আলট্রাসোনোগ্রাফির পরামর্শ দেয়। আর এক যুদ্ধ, জ্বর হলে যে মানুষ খোঁজ খবর নেয় না, সে আবার আলট্রা করাতে নিয়ে যাবে। ব্যাপারটা খুবই হাস্যকর, কিন্তু বিষয়টা জলের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। সে সাহস করে বর্ষণকে বলেই ফেলে আলট্রার কথা। বর্ষণ সাফ তা ন্যাকামো বলে দেয়। জল ছলনার আশ্রয় নিয়ে বলে, না করালে আলট্রা? একটু একটু করে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো। কিন্তু আমার কষ্ট হচ্ছে তোমায় দেখে। পরপর দুই বউয়ের নিখোঁজ হওয়ার কথা শুনলে নিশ্চয়ই আর কেউ তোমায় মেয়ে দেবে না। তখন তুমি কাকে ভোগের বস্তু বানাবে? জলের মুখে দুই বউয়ের কথা শুনে বর্ষণ আকাশ থেকে পড়ে। জল কি তাহলে আদিবার কথা জেনে গেল? দুই বউ মানে কি বলতে চাইছো তুমি? সন্দেহের চোখে তাকিয়ে বলে বর্ষণ। জল হেসে বলে, আমি মারা যাওয়ার পর না হয় তুমি আরেকটা বিয়ে করতে পারবে, কিন্তু পরপর দুই বউ দুনিয়া থেকে হাপিস হয়ে গেলে বিষয়টা কেমন হয়ে যায় না? রেডি হয়ে আসো, যাও। বর্ষণের কথা শুনে জল বোরখা পরে রেডি হয়ে আসে। পার্শ্ববর্তী একটা হসপিটালে আলট্রা করা হয়। রিপোর্টে আসে জলের জরায়ুতে টিউমার হয়েছে। ভাসমান টিউমার মেডিসিনের বৃদ্ধি আটকাতে পারবে। যেহেতু ভাসমান, তাই পিরিয়ডের সাথে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তাতে কাজ না হলে সার্জারি। রিপোর্ট দেখার পরক্ষণেই জলের খেয়ালে আসে টিউমারের কারণ। এর জন্য আর কেউ দায়ী নয়, বর্ষণই দায়ী এর জন্য। পিরিয়ড চলাকালীন সময়ে শারীরিক সম্পর্ক করলে জরায়ুর ভেতর রক্ত জমাট বাঁধে। জলের ক্ষেত্রেও হয়তো তাই হয়েছিল। পরে ওই জমাট বাঁধা রক্তই টিউমারের রূপ নিয়েছে। জলের খুব রাগ হয়, সাথে কষ্ট। 2 বছরের রাগ কষ্ট সব আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসতে লাগে। সেদিনই জল সিদ্ধান্ত নেয় বর্ষণকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার।
বর্ষণ বেঁচে থাকলে অন্য মেয়ের কপালে জল আদিবার মতো করুণ পরিণতি জুটতে পারে। আর জল তা চায় না, খুব ঠান্ডা মাথায় সব সাজায় জল। বর্ষণের পুরো শক্তির সাথে পেরে উঠতে পারবে না জল। ছলনার আশ্রয় নিতে হবে মানুষটাকে মারার জন্য। ভাগ্যিস বিধাতা মেয়েদের ছলনা নামক জিনিসটা দিয়েছিলেন। সেদিন ছিল শুক্রবার। বর্ষণ আজ সারাদিন বাসায়। মৃত্যুর আগে আদিবা কষ্ট পেয়েছিল অনেক। জলের ইচ্ছা মানবতার খাতিরে হলেও মরার আগে বর্ষণকে একটু শান্তি দিবে। সেদিন বর্ষণের সব পছন্দের খাবার রান্না করে জল। বর্ষণের হিংস্রতাও সেদিন জল পৃথিবীর সব সুখ ঢেলে দেওয়ার চেষ্টা করে। তারপর বর্ষণ ঘুমিয়ে গেলে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে বর্ষণের মুখে বালিশ চেপে ধরে জল। মৃত্যু যন্ত্রণায় বর্ষণ ছটফট করতে লাগে। কিছু মুহূর্তের মধ্যে বর্ষণের ছটফটানি কমে যায়, নিস্তেজ হয়ে যায় একটি মানুষরূপী পশু। মৃত বর্ষণের মুখ দেখে জলের ভেতরে সব রাগ, ক্ষোভ, কষ্ট পৃথিবীর কেন্দ্রে থাকা গরম লাভার ন্যায় বেরিয়ে আসে। জল টেনে হিসড়ে মৃত বর্ষণকে খাট থেকে নামায়। রান্নাঘরে থাকা ধারালো ছুরি এনে প্রথমে বর্ষণের হাত পায়ের আঙুল আলাদা করে। বাঙালি নারীরা সাধারণ বটি দিয়ে কাটাকাটিতে পারদর্শী হয়, কিন্তু জল বটি ধরতেই পারে না। এক কথায় রেস্টুরেন্টের দক্ষ শেফের মতো ছুরি চালাতে পারে জল। সেই দক্ষতাকেই কাজে লাগায় সে। অত্যন্ত নিখুঁতভাবে সে বর্ষণের শরীরে চামড়া ছাড়ায়। থাই বনের মতো অঙ্গ থেকে মাংস আলাদা করে সেগুলো পলিথিনে ছোট ছোট প্যাকেটে করে ফ্রিজে রাখে। ভোর রাতের মধ্যে বর্ষণের দেহ মাংসহীন কঙ্কালে পরিণত হয়। জায়গায় জায়গায় মাংস লেগে থাকায় দেহটি আরো বিভৎস রূপ নিয়ে বেডরুমে পড়ে থাকে। জল স্টিলের একটা বাটি এনে বর্ষণের রক্তগুলো তুলে রাখে। ফল কাটার ছোট ছুরি দিয়ে চোখ উবড়ে সেগুলো অত্যন্ত মিহিভাবে ছোট ছোট পিস করে। অক্ষিগুলো দুটো অত্যন্ত অনাদরে রান্নাঘরের ডাস্টবিনে ফেলে দেয় জল। ফ্রিজ থেকে দুটো ডিম বের করে কুসুম আলাদা করে একটা পানে রাখে জল। তারপর সেখানে মিহি করে রাখা চোখের মাংসল অংশটুকু ঢেলে দেয়, সাথে পাতলা পাতলা করে কাটা বর্ষণের কিছু মাংস। সয়া সস, ওয়েস্টার্ন সস, জেলি সস, টমেটো সস আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়ে তারপর 3 কাপের মতো পানি ঢেলে দেয় জল। মুহূর্তের মধ্যেই মিশ্রণটা ঘন থাই স্যুপে রূপ নেয়। মানুষের চোখের থাই স্যুপ, বর্ষণের চোখের থাই স্যুপ। জল একটা স্যুপ বলে স্যুপটুকু ঢেলে অত্যন্ত তৃপ্তি সহকারে খায়। বিল্ডিং এর পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। ইট ভাঙার বিকট শব্দে যখন আশেপাশের মানুষের দুর্ভোগের শেষ নেই, ঠিক সেই সময় এই ইট ভাঙার বিকট শব্দকে কাজে লাগায় জল। প্রথমে এক কোপে বর্ষণের কঙ্কাল থেকে বর্ষণের মাথাটা আলাদা করে। কাটা মাথাটাকে পাশে রেখে একে একে দেহটাকে 8টি খণ্ড করে। রক্তমাখা হাতটা দিয়ে নিজের কপালের ঘাম মুছে জল। তারপর হঠাৎই বর্ষণের খণ্ডিত মাথাটার দিকে চোখ পড়ে জলের। ভীষণ মায়াভরা চেহারা, মুখ দেখে মনে হবে একটা নিষ্পাপ মানুষ ঘুমিয়ে আছে, অথচ এই নিষ্পাপ চেহারার মানুষটাই নিজের ভেতরে পশুত্বকে ধারণ করে দিনের পর দিন নিজের লালসা মিটিয়েছে। আর তার লালসার বলি হয়েছে আদিবা আর বাসার কাছের মেয়েটা। আসলে চোখ বন্ধ করে ঘুমন্ত থাকলেও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকেও নিষ্পাপ লাগে। বর্ষণের নিষ্প্রাণ কাটা মাথাটার দিকে জল নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে। ঘুমন্ত চেহারাটা রক্ত মাখামাখি হয়ে আছে। আলতো করে কাটা মাথাটার গালে হাত বোলায় জল। নিষ্প্রাণ মুখটার প্রতি এখন জলের মায়া জন্মাচ্ছে, অথচ সব কিছু শেষ। জল ব্যালকনিতে গিয়ে আকাশের দিকে তাকায়। লোনা জলে চোখের সামনেটা ঝাপসা হয়ে আসে জলের। রক্ত মাখা হাতে লোনা জল মুছে বলে, আমি পেরেছি আদিবা, আমি পেরেছি তোমার প্রতি অবিচার করা মানুষটাকে শাস্তি দিতে। তোমার আমার কাজের মেয়ের প্রতি অত্যাচারের প্রতিশোধ নিতে পেরেছি আমি। তোমার মৃত দেহের প্রতি অত্যাচারের শাস্তি আমিও দিয়েছি বর্ষণের দেহকে। ভেতরে থাকা সমস্ত হিংস্রতা আমি বর্ষণের দেহের প্রতি প্রকাশ করেছি। কথাটা বলে হাউমাউ করে কেঁদে ওঠে জল। আজ জল বুঝতে পারছে জলের মনে বর্ষণের প্রতি ভালোবাসা ছিল এবং আছেও। দীর্ঘকাল ঘৃণার ভারী পাথরে ভালোবাসাটুকু চাপা পড়েছিল। সেই ভালোবাসাটা আজ সর্বস্ব শক্তি দিয়ে সেই ঘৃণার পাথর চূর্ণ বিচূর্ণ করে জেগে উঠেছে। কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। জলের দৃষ্টি সীমা ঘোলাটে কালো হয়ে আসে। চোখের সামনে কল্পনায় বর্ষণকে দেখতে পায় জল। দেখতে পায় বর্ষণ হাত বাড়িয়ে জলকে কাছে নিয়ে বুকের মাঝে ঝাপটে জড়িয়ে ধরছে। কপালে আলতো করে চুমু খাচ্ছে, যেটা বাস্তবে কখনো হয়নি। মানুষ আসলেই কল্পনায় সুন্দর। জলের যখন জ্ঞান ফেরে তখন রাত 10টার কাছাকাছি। শরীরটা বড্ড দুর্বল লাগছে জলের।
তারপরেও উঠে ফ্রিজ থেকে বর্ষণের মাংসের প্যাকেটগুলো বের করে জল। খণ্ডিত দেহ, মাংস, জমানো রক্ত, খণ্ডিত মাথা সবগুলো একটা বড় প্লাস্টিকের বস্তায় ভরে থানার উদ্দেশ্যে রওনা দেয় জল। বিল্ডিং থেকে বের হবার সময় দারোয়ান বর্ষণের কথা জিজ্ঞেস করে। জল মুচকি হেসে বলে, বর্ষণ অসুস্থ একটু, তাই 2 দিন হলো অফিসে যায়, বাসায় রেস্ট নিচ্ছে। দারোয়ান আর কিছু জিজ্ঞেস করে না। জল বেরিয়ে গলির মুখ থেকে একটা রিক্সা নিয়ে সোজা থানায় যায়। বেশ রহস্যজনক আচরণ নিয়ে জল থানায় প্রবেশ করে। দায়িত্বরত কর্মকর্তারা বেশ অবাক হয়ে যায় তরুণীর আচরণ দেখে। দারোগার চেম্বারের সামনে গিয়ে রহস্যজনকভাবে সেই বস্তা থেকে বর্ষণের লাশ বের করে। বরফ জমানো রক্তের তলাটা থেকে টুকটুক করে রক্ত ঝরতে লাগে। সেই রক্ত নিচের সারা মুখে মেখে জল হাসতে হাসতে দারোগাকে বলে, আমি আমার স্বামীকে খুন করেছি অফিসার, অ্যারেস্ট মি। কথাটা বলে আবার হাউমাউ করে কেঁদে দেয় জল। থানায় উপস্থিত সকলে নির্বাক হয়ে যায় জলের আচরণে। দায়িত্বরত 2জন মহিলা পুলিশ কর্মকর্তা এসে জলকে ধরে। পুলিশ কর্মকর্তারা প্যাকেট খুলে খুলে বর্ষণের দেহাংশ বের করে। সব পেলেও তারা বর্ষণের চোখ দুটো পায় না। জলকে জিজ্ঞেস করা হলে জল পাগলের মতো খিলখিলিয়ে হেসে বলে, চোখ দুটো তো আমার পেটে, স্যুপ করেছিলাম চোখ দুটো আর কিছু মাংস দিয়ে। জলের কথা শুনে উপস্থিত সকলের গা শিউরে ওঠে। এত ভয়ানক মেয়ে মানুষ হয়? নারী কর্মকর্তারা জলকে লকআপে নিয়ে যান আর বর্ষণের দেহাংশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। টানা 1 সপ্তাহ জলকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু জল কোনো উত্তর দেয় না। শুধু একটাই কথা তার, নিজের ফাঁসি। অবশেষে দায় পড়ে ইন্সপেক্টর উপমাকে আনা হয়। ইন্সপেক্টর উপমার কাছেও জলের পাগলামি হার মানে। অনেকটা বিরক্ত হয়েই ইন্সপেক্টর উপমা জলের প্রতি নরম হন। কথায় বলে, ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব। সেদিন রাতে ইন্সপেক্টর উপমা জলের সাথে জেলের ভেতর থাকেন। ঘুমের ঘোরে হঠাৎ তিনি খেয়াল করেন তার পাশে জল নেই। ঘড়ির কাঁটা তখন রাত 3টা ছুঁই ছুঁই। জলকে খুঁজতে গিয়ে তিনি কারো কবিতা আবৃত্তির আওয়াজ পান। সময় আমার শুনছে চলুক, মগের মুল্লুক থাক একা, আমি বরং জোনাকি খুঁজি। শহর ধূসর পথ বেঁকা, লাল মাটি লাল কাদা মাখি, রাতের সাথেই চাঁদের দেখা। রাতের হাতের স্পর্শে ঘুম, রাত জেগেই স্বপ্ন দেখা, আমি বরং আবার জোনাকি খুঁজি, আর রাতের সাথেই হোক দেখা। জলের কবিতা আবৃত্তি শুনে উপমা নিজের অজান্তেই বলে ফেলে, বাহ, কি সুন্দর। জল থেমে যায়। পেছনে ঘুরে ইন্সপেক্টর উপমাকে দেখতে পায়। ম্যাম আপনি? বেশ ভালো আবৃত্তি করেন তো আপনি, কণ্ঠ বেশ মিষ্টি আপনার। জল তাচ্ছিল্যের হাসি হাসে, দীর্ঘশ্বাস ফেলে বলে, মিষ্টি কণ্ঠ দিয়ে কি হবে যদি জীবনটাই তিক্ততায় ভরা থাকে? আশা করছি খুব তাড়াতাড়ি এই তিক্ত জীবনের সমাপ্তি ঘটবে। আপনি আমার পুরোটা বললে আমি চেষ্টা করব আপনাকে নির্দোষ প্রমাণ করার। তার প্রয়োজন নেই। স্বামী হত্যাকারী অলক্ষণী বিধবা মেয়েকে সমাজ মেনে নেবে না। মেয়েদের জন্য পুরুষ শাসিত সমাজটা বড্ড কঠিন। যে পুরুষ অহরহ বউ পেটায়, বউকে মারে, ধর্ষণ করে, তারপরেও সেই পুরুষই সমাজে অবাধে চলাফেরা করে। ধর্ষিতা হয় সমাজে অবহেলিত, অপমানিত, শেষে তার পরিণাম হয় আত্মহত্যা। আপনি শুধু আমার ফাঁসির ব্যবস্থা করে দিন। ইন্সপেক্টর উপমা দীর্ঘশ্বাস ফেলে। জল আনমনে চাঁদের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ ইন্সপেক্টর উপমা জলের কাছে গান শোনার আবদার করে বসেন। জল আবদার ফেলতে পারে না। তাছাড়া অনেকদিন হলো জলের গান গাওয়া হয় না। জল নিচের কোকিল কণ্ঠে গান ধরে। একা বসে তুমি দেখছো কি একই আকাশ? দিন শেষে তার তারাগুলো দেবে দেখা। মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি, দেখো ভালো, হয়তো তার মাঝেই খুঁজে পাবে আমায়। সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে না সেই গল্পকার। দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে, শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। আমার দেহখান নিও না শ্মশান, এমনিতেও পুড়ে গেছি, আমার সব স্মৃতি ভুলো না তোমরা, যা ফেলে গিয়েছি। ইন্সপেক্টর উপমা পরমায়েশে চোখ বন্ধ করে জলের গান শোনে। গানের প্রতিটা লাইন জলের জীবনের সাথে মিলে যাওয়ায় গান গাওয়ার সময় নিজের অজান্তেই জল কেঁদে দেয়। শুধু জল কেন, অনেক মানুষের জীবনের সাথে বোধহয় দেহখান গানের লিরিক্স মিলে যাবে। গান শেষে জল উপমাকে বলে ঘুমিয়ে যেতে। উপমা পাল্টা প্রশ্ন করে, আপনি ঘুমোবেন না? জল দীর্ঘশ্বাস ফেলে বলে, না, ঘুম একটা লাক্সারিয়াস জিনিস, যেটা আমার কপাল থেকে অনেক আগেই উঠে গেছে। আপনি ব্যস্ত মানুষ, রেস্টের দরকার আছে, আপনি ঘুমান।
আমি না হয় রাতের আকাশ ভরা তারা আর চাঁদের সাথে কথা বলি। 2 বছর ধরে চলে বর্ষণ হত্যা মামলার বিচার। আসামি পক্ষের আইনজীবী না থাকায় আর জলের মুখ থেকেও বিন্দুমাত্র কথা বের করতে না পারায় কেসটা আগায় না। সেদিন ছিল বর্ষণ হত্যা মামলার রায় দেওয়ার দিন। পুলিশ ভ্যান থেকে নেমেই জল বর্ষাকে দেখতে পায়, কোলে একটা বাচ্চা মেয়ে, পাশে রিশাদ। জলকে দেখে বাচ্চাকে রিশাদের কোলে দিয়ে দৌড়ে যায় বর্ষা, জড়িয়ে ধরে জলকে। অন্যান্য নারী পুলিশ কর্মীরা বাধা দিতে নিলে উপমা তাদের হাতের ইশারায় থামিয়ে দেয়। প্রিয়জনের একটু ছোঁয়ার দরকার আছে জলের। মেয়েটার মনে অনেক কষ্ট, আর এই কষ্টই ওকে মানসিক রোগী বানিয়েছে। বর্ষা জলকে জড়িয়ে কেঁদেই যাচ্ছে, কিন্তু জল কাঁদছে না, মুচকে হাসি তার ঠোঁটে। ধুর পাগলি, কাদার কি আছে? আমায় ক্ষমা করে দাও ভাবি। আমি যদি আগে বলতাম তোমার সব, তাহলে পানি হয়তো এত দূর গড়াতো না। পরিস্থিতি, ভাগ্য তোমায় আগে বলতে দেয়নি, এতে তোমার কোনো দোষ নেই। পাস্ট ইজ পাস্ট, বর্তমান আর ভবিষ্যতে ফোকাস করো। মিষ্টি একটা মেয়ে হয়েছে, ওর কথা ভেবে হলেও অতীত ভুলে যাও, আমায় ভুলে যাও। তোমার কি মনে হয় ভোলার মতো মানুষ তুমি? তাও ঠিক। জঘন্য মানুষকে ভোলা খুব কঠিন। স্বামীকে খুন করেছে যে মেয়ে, সে মেয়েকে তো আর ভোলা আরো কঠিন। ভাবি, বর্ষার কথা শুনে ইন্সপেক্টর উপমার সন্দেহ হয়। সে বর্ষাকে জিজ্ঞেস করে, আপনি কি কিছু জানেন? বর্ষা কিছু বলতে যাবে, ঠিক তার আগেই জল বর্ষাকে ইশারায় থামিয়ে দেয়। জল চায় না মানুষটার হিংস্রতা পৃথিবী জানুক। ঝোঁকের বশে যা বলে ফেলেছে, আর না। জল কথার প্রসঙ্গকে ঘুরিয়ে বলে, মায়ের সাথে যোগাযোগ হয়? উনি কেমন আছে? যার জন্য আমার বাবা কষ্ট নিয়ে দুনিয়া ছেড়েছে, তার সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন তো দেখি না। থাক, সে টাকা সম্পত্তি নিয়ে শুনেছি নানা শারীরিক জটিলতা দেখা দিয়েছে তার। এইভাবে বলে না বর্ষা, হাজার হলেও তিনি তোমার মা। আমি না হয় পরের মেয়ে, কিন্তু তুমি তো তার পেটের মেয়ে। খোঁজ খবর নিও ওনার। দেখেছো, মেয়ের নামই জানা হলো না। নাম কি আমার মেয়ের? জল। পৃথিবীর বুক থেকে জলকে হারাতে দেব না আমি। যুগে যুগে তোমার মতো নীরব প্রতিবাদী সাহসী জল দরকার পৃথিবীতে, তাই আমি ওর নাম রেখেছি জল। বর্ষার কথা শুনে জল নিচের গলার হারটা খুলে উপমার দিকে তাকায়, শান্ত গলায় বলে, আমি কি ওকে আমার পক্ষ থেকে এই উপহারটা নিজ হাতে ওকে পরিয়ে দিতে পারি, আদর করতে পারি? উপমা আর না করে না। জল রিশাদের কাছে গিয়ে রিশাদের কোলে থাকা ছোট্ট জলের গলায় ইংরেজিতে যে অক্ষর লেখা লকেটওয়ালা হাতটা পরিয়ে দেয়। মাথায় আলতো করে চুমু খেয়ে হাত বোলায় জল। পেছন থেকে উপমা বলে, জল, দেরি হয়ে যাচ্ছে। জল বর্ষার রিশাদের থেকে বিদায় নেয়। হতে পারে এটাই শেষ বিদায়। জীবনের শেষের দিকগুলোতে জল কাউকে পাশে পায়নি। নিজের জন্মদাতা বাবা মাও মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ জল খুনি। তাতে অবশ্য জলের কোনো আফসোস নেই। চাঁদ পৃথিবীর সব প্রশংসা করিয়ে একা জল না হয় ঘৃণাই করালো। আদালত জলের ফাঁসির রায় না দিলেও যাবজ্জীবন কারাদণ্ড দেয়। জল খুব করে চেয়েছিল ফাঁসি হোক জলের। দুনিয়াটা জলের কাছে নরকের মতো হয়ে গিয়েছে। বর্ষণকে হারানোর পর জল বুঝতে পেরেছিল যে জল বর্ষণকে ভালোবাসে। দুনিয়াতে না হয় শারীরিক নির্যাতনের জন্য ভালোবাসা ঘৃণার পাথরে চাপা পড়েছিল, কিন্তু রুহের জগতে তো কোনো শারীরিক নির্যাতনের সুযোগ নাই। সেখানে না হয় সে বর্ষণকে নিজের করে পেল। কাঠগড়ায় দাঁড়ানো জলের বাম হাত থেকে রক্তস্রোতের মতো বের হতে লাগে। মুহূর্তেই কাঠগড়ার চারপাশটা রক্তে ছেয়ে যায়। জল ধপ করে বসে লুটিয়ে পড়ে। ইন্সপেক্টর উপমা দৌড়ে আসে, দেখে জল ধারালো ব্লেড দিয়ে নিজের হাতের শিরা কেটে ফেলেছে। উপমা জলকে নিজের কোলে শোয়ায়। অন্যান্য সদস্যদের বলে অ্যাম্বুলেন্স আনতে। জলের তখনও দম ছিল। জল কাঁপা গলায় বলে, দয়া করে আমায় এই দুনিয়া থেকে মুক্তি দিন ইন্সপেক্টর। এই দুনিয়ায় আমার মতো মেয়েকে রাখার বৃথা চেষ্টা আর করবেন না। আমি আগে থেকে আন্দাজ করে রেখেছিলাম এমন কিছু একটা হবে, তাই। জল কথা বলতে পারে না, গলা ভার হয়ে আসছে তার। তারপরেও অস্পষ্ট কণ্ঠে বলে, ওনার কোণে একটা চিঠি রাখা আছে, চিঠিটা বর্ষাকে দিয়েন। এটাই আমার শেষ ইচ্ছা, আর আপনার কাছে যা প্রকাশ করেছে তা গোপন রাখার অনুরোধ রইল। কথাটা বলে জল চোখ বোঝে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় জলের। হিমশীতল হয়ে আসে জলের দেহ। জলের শেষ ইচ্ছা অনুযায়ী ইন্সপেক্টর উপমা বর্ষাকে চিঠিটা দেয়। বর্ষা,
জীবনের শেষ মুহূর্তগুলোতে তুমি আর ইন্সপেক্টর উপমা ছাড়া কাউকে তেমন পাশে পাইনি। এমনকি বাবা মা ও ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি তো সব জানোই, পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্কের জন্য আমার জরায়ুর মধ্যে রক্ত জমাট বেঁধে টিউমারের রূপ নিয়েছে। এরপরেই মূলত তোমার ভাইয়ের প্রতি জমে থাকা রাগ, ক্ষোভ, ঘৃণা আগ্নেয়গিরির ন্যায় ফেটে ওঠে। কিন্তু তোমার ভাইয়াকে হারানোর পর আমি বুঝতে পারি যে মানুষটাকে আমি ভালোবেসেছি, না চাইতেও ভালোবেসেছি বলেই তার হিংস্রতাকে পুরো দুনিয়া থেকে আড়াল করেছি। একদিন দিয়ে মনে হয় ভালোই করেছি, আর কাউকে তার হিংস্র শিকার হতে হলো না আমার এই পাগলামির জন্য। আদিবার ডায়েরিটা পড়ার পর আমি পুরাতন বর্ষবের প্রেমে পড়ি, যেই প্রেমে আমায় ধাপে ধাপে কষ্ট দেয়, কাঁদায়। আদিবার ডায়েরিটা আমি কোনো এক কারণে পুড়িয়ে ফেলেছিলাম। বর্ষণকে শেষ করার পর আমার মাথা ঠিক ছিল না, কি করেছি না করেছি আমার কিছুই খেয়াল নেই। শুধু খেয়াল আছে আমি মানুষটাকে মেরেছি, আমি খুনি। ঘোর যখন কাটলো তারপর থেকে আমি পুরো অন্ধকারে ছেয়েছিলাম। 2টা বছর অপেক্ষা করেছি ফাঁসির জন্য, কিন্তু ভাগ্য আমায় বরাবরের মতোই হতাশ করলো। তাই সিদ্ধান্ত নিলাম নিজের ভালোবাসার সাথে নিজেরও খুন হব। পারলে আমায় ক্ষমা করে দিও তোমার ভাইকে এভাবে মারার জন্য। এতদিন পাশে থাকার জন্য ইন্সপেক্টর উপমাকে আমার হয়ে ধন্যবাদ দিও। ডায়েরিটা পুড়িয়ে ফেলেছিলাম মানুষটার হিংস্রতা আড়াল করার জন্য। চিঠিটা পড়ে তুমিও পুড়িয়ে ফেলিও। চাই না মানুষটার হিংস্রতা মানুষ জানুক। হাজার হলেও মানুষটা তো আমারই বর্ষণ। তমসার জলের বর্ষণ। ইতি তোমার ভাইয়ের খুনি তমসার জল।